4.5 বছর বা 5 বছরের ক্যারিয়ারে 1600 কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছি। প্রতি মাসে 2 থেকে 2.5 কোটি টাকা ইনভেস্ট করছি, স্পেন্ড করছেন 2 থেকে 2.5 কোটি টাকা। সাকসেসটা তখনই শুরু হয় যখন আপনার মাধ্যমে কেউ সাকসেসফুল হয়। ইটস নট অ্যাবাউট অনলি ইওর সাকসেস। অলমোস্ট 1.5 লাখ টাকা মতো সেল জেনারেট হয়েছিল এখান থেকে, মানে শুরুতে অর্গানিক্যালি। ওয়াও, নট আ সিঙ্গেল পেনি ইনভেস্টেড। বেশিরভাগই তো হচ্ছে, বেশিরভাগ আমি অ্যাড দেওয়া বন্ধ করলে আমার নাম্বার আসে না। বাংলাদেশ 1-2 নাম্বার ফুড চেইন, দে ডু নট হ্যাভ বিকাশ অর কার্ড পেমেন্ট সিস্টেম। কখন গানটা আসবে যে স্বপ্ন যাবে বাড়ি আমার, কোন রিদমে আসবে, কিভাবে আসবে, ওয়াই এই মাসে আমাদের 1 লাখ নতুন কাস্টমার অ্যাকোয়ার করা লাগবে। 1 লাখ ভাই, আমি তো এখন অপারেশন থিয়েটারে। পেশেন্টকে আমি করবো নাকি আপনার কল ধরবো, সে আমি বাজার করবো, কাউকে বলবো, জাস্ট ফোনে বলতেছি, সে আমার বাজার পাঠিয়ে দিচ্ছে। ইটস আ ফিলিং। এই পাশে বলতেছে এই বাংলাদেশ ধ্বংস হয়ে গেল, এই পাশে কোনো কিছু। ফেসবুক ধরেন কোনো কারণে ব্যান হলো, আমি তো গালি দিয়েছি পাইলে। হ্যাঁ, আপনি গালি দেন যখন অ্যানাউন্স লেভেলটা বেড়ে যায়। মানে আমাদের প্রতিদিন 1 লাখ থেকে 1.5 লাখ টাকার SMS পাঠাইছি, অমুক করতেছে আমি কেন করতে পারি না। এই কম্পিটিটিভনেস, মানে মাইন্ডসেট আপনার বের হয়ে আসতে হবে। আপনি যদি চিন্তা করেন যে অমুক আমার কম্পিটিটর, আপনি বিজনেসে গ্রো করতে পারবেন না। দ্য অনলি কম্পিটিটর অফ ইউ is you. How can you send wrong product if you're a medicine brand? সব ব্যবসার ক্ষেত্রে কাস্টমার সেন্ট্রিসিটি ইজ দ্য মাস্ট। ওই ইবেকে চায়না থেকে সরাই দিতে ওর ওই কাজটা ছিল। এখন যদি সাকিব আল হাসান ওই একটা দেয়, সাকিব আল হাসান ইজ অলরেডি, মানে ওনার কাছে কেউ পৌঁছাতে পারবে না। আপনাকে ওই পালসটা ধরতে হবে। ওই পালসটা আপনি যদি না ধরতে পারেন তাহলে আপনি সাস্টেন করবেন না। ভাই, ই-কমার্স ইজ দ্য ফিউচার। হোয়াটসঅ্যাপে যদি আপনি রাইট টাইমে রাইট জিনিস দিতে পারেন, ফেসবুকে হচ্ছে 1000 গুণ ভালো কাজ করতে। 1 বছরে প্রায় 6 কোটি টাকা লস, 10 বছরে প্রায় 60 কোটি টাকা লস, 30ও হয়। আই উড সে তার বয়স 80। মনে মনে আমি বলবো না যে চকবাজার কালকে বন্ধ হয়ে যাবে। পশনেস নিয়ে আপনি কি করবেন যদি আপনার টাকা না আসে? এক্স্যাক্টলি। বাট কে দেখে না এই জামানায় মিম মার্কেটিং কমফোর্ট জোন থেকে বের হইলেই তখনই শুধুমাত্র সাকসেস আসে। ওয়েলকাম টু প্যাসিভ জার্নাল পডকাস্ট। সো লাইফে গ্রোথ জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট। আমাদের প্রত্যেকের লাইফে আমরা যখন যেই সিচুয়েশনে আছি ওইখান থেকে আমাদের স্মল ইম্প্রুভমেন্টটা অনেক ইম্পর্ট্যান্ট। সো আজকে আমার একজনের সাথে কথা বলবো যার লাইফের লম্বা একটা সময় ধরে সে শুধু গ্রোথ নিয়েই কাজ করে। সো আহাদ ভাই, কি অবস্থা? এই তো, কি অবস্থা আপনার? এই তো চলতেছে, উই আর রেকর্ডিং পডকাস্ট। সো আজকে আমি আপনাকে যে কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করতে চাই, যেগুলো আমরা আসলে কাজের মধ্যে করা হয় না, সেই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করবো। অ্যান্ড চেষ্টা করবো যে এখান থেকে আমাদের যারা ভিউয়ার আছে তারা যেন প্রপার ভ্যালু পায়। বিকজ অফেন টাইম আপনি যেগুলো নিয়ে কথা বলেন, যে জিনিস আইডিয়াগুলো শেয়ার করেন, আমরা অনেক কিছু জানতে পারি, যেহেতু আমি আপনাকে চিনি অনেক বছর ধরে। বাট ওই জিনিসগুলো আমার কাছে মনে হয় আরও অনেক মানুষের জানা উচিত। এবং আজকে আপনার কাছে আমি কিছু মিথ বাস্টিং টাইপের কোয়েশ্চেন করবো, খুবই ইনফর্মাল রাখার চেষ্টা করবো আমার সেটিংটা। আপনি যদি আপনাকে ছোট্ট করে বলি যে ভাই আমাদেরকে তো তেমন কেউ চিনে না, সো আপনার যদি ছোট একটা ইন্ট্রোডাকশন আমি দিতে বলি, খুব শর্ট, কি হবে সেটা? আমার ইন্ট্রোডাকশন আমি বলবো যে অ্যাজ আ গ্রোথ হ্যাকার অ্যান্ড নাম্বার গাই, বিকজ আই চেজ নাম্বারস। বিকজ আমি যত জায়গায় কাজ করেছি সেখান থেকে শুরু করে রাইট নাও আমি আমার একটা ছোট্ট স্টার্ট আপ আছে, নিজের ছোট্ট একটা বিজনেস আছে অর্গানিক ফুডের। আই চেজ নাম্বার, আই লাভ টু চেজ নাম্বারস অ্যান্ড বলবো যে ই-কমার্স গাই কাইন্ড অফ। অ্যান্ড আর একটা জিনিস যেটা হলো আই বিলিভ আই এম আ লিডার অ্যান্ড আই লিড বাই এক্সাম্পল। দ্যাটস ইট। জানতে চাই আপনার যে একটা নাম্বার আছে ইম্পর্টেন্ট, আপনি কত টাকার সেল করছেন টোটাল এই পর্যন্ত? আচ্ছা, আমি যদি বলি আমি আমার এই 4.5 বছর বা 5 বছরের ক্যারিয়ারে 1600 কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছি। সো বাংলাদেশি টাকা, রাইট? বাংলাদেশি টাকা। অ্যামাউন্টটা একটু বেশ ভালোই লুক্রেটিভ। অ্যান্ড আমাদের কাছে আসলে যখন আমরা চেস করছি, ইট ওয়াজ নট লাইক অনেক নাম্বার, বিকজ এভরিডে উই ওয়ার হাংরি কজ অফ নাম্বার। সো ইটস নট লাইক দ্যাট। আমি চালডালে সিনিয়র মার্কেটিং ম্যানেজার হিসেবে ছিলাম, গ্রোথ টিমটা লিড করেছি, এখানে অফলাইন অ্যান্ড অনলাইন টিমটা লিড করেছি। 1500 কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছি। অ্যান্ড কিছু কোভিড টাইমের পরে ওইটার কথা বলতেছেন, রাইট? কোভিড টাইমের আগে থেকেই শুরু হয়েছে। কোভিড টাইম ওয়াজ আ বুম। অ্যান্ড এটা তো ই কমার্সের পুরো বাংলাদেশের সবগুলো ই কমার্সের বুম ছিল। বাট পাশাপাশি আমি মার্কেটিংয়ের কথা যদি বলি, মার্কেটিংয়ে বিভিন্ন চ্যানেলে অ্যান্ড অ্যালংসাইড মাই টিম প্রতি মাসে 2 থেকে 2.5 কোটি টাকা ইনভেস্ট করছি। স্পেন্ড করছেন 2 থেকে 2.5 কোটি টাকা। আপনি কোন সময় মনে হলো যে জবের সাথে সাথে ইউ হ্যাভ টু ক্রিয়েট ইওর ওন থিং অ্যাজ ওয়েল? অ্যাকচুয়ালি আমার আসলে 2022 সাল থেকেই যখন আমরা উই আর চেজিং হিউজ নাম্বারস, লাইক ফর এক্সাম্পল ধরেন 1 মাসে 1 লাখ অ্যাকুইজিশন কাস্টমার আনতে হবে, নিউ কাস্টমার। ওকে, অ্যাকুইজিশন কাস্টমার মানে নতুন কাস্টমার অ্যাকোয়ার করতে হবে অন ইওর প্ল্যাটফর্ম। সো দ্যাট ওয়াজ দ্য টাইম ওয়েন আই থিঙ্ক যে ঠিক আছে, আমাদের টিমটা তো ওয়াজ ডুইং এক্সট্রিমলি ওয়েল। আই থিঙ্ক যে ঠিক আছে, আমাদের এই টিমটা তো করতেছি, বাট আমরা আগাচ্ছি। আমরা যদি আমাদের লিগ্যাসিটা কাউকে না দিয়ে যাই, দেয়ার উইল বি নো ওয়ান যে আমাদের পরে এগুলা করতে পারবে। বাট আমি যদি বলি ধরেন যে গ্রোথ বা গ্রোথ টিম, এটা যে একটা আছে ই কমার্সে, আই থিঙ্ক দ্য ফার্স্ট বাজ ওয়াজ ক্রিয়েটেড বাই চালডাল অ্যান্ড দ্যাট টিম ওয়াজ লেড বাই মি, আলহামদুলিল্লাহ। সো জিনিসটা হয়েছে যে এরকম, ওই সময় আমার মনে হচ্ছিল যে আমি আমার যে মানে যার সাথে কাজ করতাম, আমার লিডার,
ওমর শরীফ ইবনে হাই। সো ওনাকে আমি অনেকবার এটা করতাম যে স্যার আমাদের আসলে আমাদের সেকেন্ড লেয়ার তৈরি করা উচিত, থার্ড লেয়ার তৈরি করা উচিত। ওই টাইম থেকে মূলত ট্রিগার হয়েছে। বাট 2024 সালে এসে আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে ভাই ফার্স্ট আমি যেটা বুঝছি যে আমি ওইখানে কাজ করতে করতে একটা একঘেয়েমি বা মিডিওকরিক জিনিসগুলো চলে আসছিল, মানে দেয়ার ওয়াজ নাথিং নিউ দ্যাট আই ক্যান ক্রিয়েট ভ্যালু, আমি আর নতুন কিছুই করতে পারি। সো দেন আই থট যে ঠিক আছে আমার আসলে আমার এই কমফোর্ট জোন থেকে বের হতে হবে। কমফোর্ট জোন থেকে বের হওয়ার পরে আমার মনে হলো যে সাকসেস কি। আমি ওই সময় অনেক টাইম পাইছি, আমি আগে থেকে পড়ালেখা করি টুকটাক, তো ওই সময় আরও টাইম পাইছি। তখন আমি পড়ে বুঝলাম যে আসলে সাকসেসটা তখনই শুরু হয় যখন আপনার মাধ্যমে কেউ সাকসেসফুল হয়। ইটস নট অ্যাবাউট অনলি ইয়োর সাকসেস। দেন আই থিঙ্ক যে ওকে ঠিক আছে ভাই, এইটা মানে অনেক হয়েছে সেলফিশভাবে কাজ করা। আমার যশোর নিয়ে বা বাংলাদেশ নিয়ে আমার যে ছোটো ভাই ব্রাদার আছে বা তাদেরকে অ্যাটলিস্ট মানে লাইনে আনা, বোঝানো যে ভাই দেয়ার ইজ ক্যারিয়ার, you can learn and you can be something valuable for your family and your life, and এই জন্য আর কি চিন্তা ভাবনা করে আগানো। সো এখন এই জন্য আপনি আপনার ওই যে প্রথম বিজনেসটা এবং বড় একটা স্টার্টআপ শুরু না, প্রথম বিজনেসটা ওয়াজ লাইক আমার হলো একটা অর্গানিক ফুড, ওইটা আমার ফ্যামিলি অ্যাটাচড। অ্যান্ড ওইখানে যদি বলি ছোট্ট জার্নি, সেটা হলো প্রথম 1.5 মাসে নভেম্বরের 13 তারিখ থেকে শুরু করেছিলাম। নভেম্বর থেকে ডিসেম্বরের 31 তারিখ আমি হিসাবটা নিই, অলমোস্ট 1.5 লাখ টাকা মতো সেল জেনারেট হয়েছিল এখান থেকে। মানে শুরুতে অর্গানিক্যালি, ওয়াও, নট এ সিঙ্গেল পেনি ইনভেস্টেড। ওকে, সো আমি খুবই আমি চাচ্ছি এই এপিসোডটা যারা দেখুক তারা ভ্যালু পাক। সো আপনি যেটা নিয়ে কাজ করেন, সবাই তো ডিজিটাল মার্কেটিং বুঝি, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, পারফরমেন্স মার্কেটিং নিয়ে কাজ করি। আমার কাছে একটা ব্র্যান্ড আসে, এসে বলে ভাই এনাও 1 লাখ টাকা, এখন তুমি এটা ডিস্ট্রিবিউট করো, তুমি এসিও করবা না কি করবা, আমার এত টাকা লাগবে, তুমি পারবা কিনা দেখো। তখন আমি আরওএস হিসাব করি যে এই আরওএস কিনা এই ইন্ডাস্ট্রিতে পসিবল কিনা, ওদের ব্র্যান্ড ইমেজ কেমন, কীভাবে পসিবল, কী করা যায়, এটার জন্য কি আমি ইনফ্লুয়েন্সার হায়ার করবো, নাকি আমার ফেসবুক অ্যাড চালাবো, নাকি ওদের ব্র্যান্ডটা একটু সার্ভিস বেস, আমি লিড জেনারেশন অ্যাড চালাবো। আমি এটা টোটাল জিনিসটা করি। হোয়াট ইউ ডু ইজ কাইন্ড অফ সেম, বাট আমি একটু বেশি মিডিয়া বাইং ফোকাসড, অ্যাড ফোকাসড, বাট আপনি টোটাল জিনিসটা নিয়ে কাজ করেন। সো বাংলাদেশের মনে করেন নর্মাল একটা অডিয়েন্সের জন্য আমি যদি জিজ্ঞেস করি, আহাদ ভাই হোয়াট ইজ গ্রোথ হ্যাকিং, আপনি তো গ্রোথ হ্যাকিং নিয়ে কাজ করেন, আপনি যে সেলসের যে নাম্বার বললেন, অনেক মানুষ দেখবেন কমেন্টে বলবো যে হোয়াট ডু ইউ মিন, কী মিন করতেছো। সো গ্রোথ হ্যাকিং কি ভাই? না, অ্যাকচুয়ালি জিনিসটা হলো কি ভাই, আমরা আসলে মার্কেটিং বলতে শুধুমাত্র সেলসটাকে বুঝি। মার্কেটিং ইজ নট অ্যাবাউট সেলিং অনলি, ইটস অ্যাবাউট ক্রিয়েটিং এক্সপিরিয়েন্স টু দ্য পিপল so that they can trust you again and again whenever, like also arekta জিনিস যেটা আছে, growth is not about earning numbers, it's about creating an impact. Okay, so এই দুইটা জিনিস আপনাকে বুঝতে হবে। আর growth is about creating impact. হ্যাঁ, growth is always about creating impact. It's not only about creating only number but generating only numbers, because দেখেন জিনিসটা হলো যে আপনি নাম্বার আপনি ইজিলি চেস করতে পারবেন and জেনারেট করতে পারবেন, বাট আপনি লং টার্মে এটা সাস্টেইন করতে পারবেন। এটাই মনে হচ্ছে না অনেকটা বিজনেসের সাথে হচ্ছে এখন, বেশিরভাগই তো হচ্ছে। আমি অ্যাড দেওয়া বন্ধ করলে আমার নাম্বার আসে না। হ্যাঁ, আপনি দেখেন ফেসবুকের ক্ষেত্রে যেটা হচ্ছে, মানে এখন যে কমার্সগুলো রাইট নাও আছে, দে অ্যাকোয়ার মেনি নাম্বারস, মেনি পিপল, বাট ওরা সার্ভিস কোয়ালিটি, কাস্টমার এক্সপিরিয়েন্স, দে ডু নট বদার। আমি নাম নিব না, দেয়ার আর বাংলাদেশের এক দুই নাম্বার ফুড চেইন, হ্যাঁ, লাইক বিভিন্ন জায়গায় ওদের হাব আছে, দে ডু নট হ্যাভ বিকাশ অর card payment system which you mentioned in earlier. So I also face this, but এটা আসলে গ্রোথ হ্যাকিং আপনাকে হেল্প করবে না। আপনি যে কন্টেন্ট বলেন, আপনি যে ইউ হ্যাভ টু মেক আ কালচার of your company so that you can create values to their life, to the customer's life, so that ও বারবার রিপিট করে আসে। আপনি যদি আপনার ট্যাকটিক্সগুলোতে বুঝান যে ভাই I am there to cut your pocket, cut your wallet, they will not come back. So growth hacking is not about chasing only numbers, it's about making a sustainable plan and strategy so that you can আপনি ওইখান থেকে নাম্বারটা যেটা আসবে, যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট, সাপোজ আপনি প্রোডাক্ট সেল করেন বা সার্ভিস সেল করেন, আপনার কাছ থেকে কিনবে, what value you are creating through their life, এইটা you have to walk on their shoes, then আপনি এটা বুঝতে পারবেন, আপনি পেইন পয়েন্ট দিয়ে আপনি গ্রোথ হ্যাক করতে পারবেন। আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনার হচ্ছে চ্যানেল ফোকাস, শুধুমাত্র চ্যানেলে কোনো একটা করার আগে অনেক কাজ করেন, তাই তো? হ্যাঁ, এটা তো আপনাকে আগে বুঝতে হবে যে ভাই আমি জার্নিটা কি। আর আমরা মানে দেখেন, আপনি এখন জিপির কথা বলতে বাধ্য হচ্ছি। জিপি প্রতি বছরে আমরা ওয়েট করি, হ্যাঁ, কখন গানটা আসবে, যে স্বপ্ন যাবে বাড়ি আমার, কোন রিদমে আসবে, কিভাবে আসবে, ওয়াই। এটা কিন্তু একটা গ্রোথ। জিপির নামটা মানে ইটস আ গ্রোথ। কেন আমি বলছি ইটস, আপনার মনের মধ্যে, আপনার হার্টে এটা টাচ করছে, অ্যান্ড নো ম্যাটার হোয়াট, যতদিনই যাক না কেন আপনি ওইটার জন্য ওয়েট করবেন। অ্যান্ড বিকজ আপনি আপনার যে হৃদয়ের যে টানটা আছে আপনার ফ্যামিলির জন্য, ওইটা কিন্তু ফিল করতেছেন, অ্যান্ড ওই পয়েন্টেও আপনাকে টাচ করছে। দ্যাটস ওয়াই ওইখানে আপনি কানেক্ট করতে পারছে, জিপিটা কানেক্ট করতে পারছে। এখন আমাদের যেটা হচ্ছে, আমরা যখন বিজনেসের প্ল্যান করি তখন আমরা চিন্তা করি যে আমার নাম্বারটা কীভাবে আসবে, ওয়ান সাইডেড,
কিন্তু আমরা এইটা চিন্তা করি না যে ভাই নাম্বারটা জেনারেট করার জন্য হোয়াট ভ্যালু আই এম ক্রিয়েটিং টু দ্যাট। সো এইখানেই কাজটা করতে হবে। আপনি যদি স্টোরিটা ওইভাবে বানান যেটা হৃদয় টাচ করে, আপনি যদি আপনার কন্টেন্ট টিম বলেন, আপনার ভ্যালু এডিশন বলেন, আপনার প্রোডাক্ট চুজিং বলেন, আপনার অফারিংস বলেন, ওইগুলো যদি কাস্টমার সেন্ট্রিক হয় তাহলে গ্রোথ এনশিওর করা পসিবল। বুঝতে পারছি। সো আমি বাংলাদেশে গ্রোথ হ্যাকিং নিয়ে কয়েকটা বই পড়েছি। গ্রোথ হ্যাকিংয়ের মধ্যেও এই জিনিস নিয়ে কথা হয়, ওখানে টেলিসেলস নিয়ে অনেক কিছু নিয়ে অনেক ডিসকাশনস থাকে। সো আমি যদি এখন তাহলে গ্রোথ হ্যাকিংয়ের সিম্পল সংজ্ঞা বলি তাহলে হচ্ছে ভাই শুধু ফেসবুকে বুস্টিং না, শুধু একটা কাজ করে না, ওভারঅল এন্ড টু এন্ড অনেক জিনিসপত্র নিয়ে কাজ করে, স্ক্যাটার্ডভাবে যে জিনিসগুলো আছে ওটার প্রসেসে তৈরি করা। সো এই কাজটা আপনি করেন, কিন্তু আপনি কীভাবে করেন, মানে হাউ ডু ইউ ডু ইট? আপনি তো বললেন অনেক কিছু। এখানে জিনিসটা হলো যে ফার্স্ট অফ অল আপনাকে তো অবশ্যই একটা টার্গেট চেস করতে হবে। আপনি কোম্পানিকে গ্রোথ এনশিওর করার জন্য একটা নাম্বার আপনাকে চেস করতে হবে। দুই নাম্বারটা সেট করার জন্য আপনাকে আগে ধরেন, আপনি ফর এক্সাম্পল আমার যদি আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলি, আমি সিইওর সাথে বসলাম, সিইও আস্কড মি ওকে যে আহাদ এই মাসে আমাদের 1 লাখ নতুন কাস্টমার অ্যাকোয়ার করা লাগবে। 1 লাখ? ওকে। সো ইনসেইন লেভেল অফ টার্গেট। সো স্টার্ট আপ আমি তো স্টার্ট আপে কাজ করেছি, এখনও করতেছি। স্টার্ট আপে আসলে টার্গেটটা অলওয়েজ ইনসেইনই হয় অ্যান্ড লাইক আনবিলিভেবল হয়, যেটা কাউকে আপনি যদি বলেন কেউ বিশ্বাস করবে না। মানে এই যে 1600 কোটি টাকা, ইটস লাইক নাথিং টু মি, বাট যা অনেকের কাছে শুনবে কী বলে। সো জিনিসটা এরকমই। এখন যখন বললো যে 1 লাখ, তখন আমাকে আসলে মানে চিন্তা করতে হলো যে ভাই কী প্রবলেম আছে, যে প্রবলেমটা অন্যরা সলভ করতে পারতেছে না বাট আমি সলভ করতে পারবো। ইউএসপি। হ্যাঁ, সো প্রবলেমটা আগে আইডেন্টিফাই করা, দেন প্রপার ভ্যালু এডিশন নিয়ে আমার জিনিসটাকে এস্টাবলিশ করা ওকে মার্কেটে। তারপরে আসে আমার স্ট্র্যাটেজি, যে আমি এটা কোন মোডে যাব। আপনাকে যদি আমি দেখেন যে গ্রোথটা চাল ডালে, তো মানে এখন আমি যদি ঢাকাতে এসে যদি কাউকে বলি যে ভাই আই ওয়ার্ক ফর চাল ডাল, তারা চিনবে, মানে একবার চিনবে, বিকজ টোমাটা ক্রিয়েট হয়ে গেছে। তো টোমা ক্রিয়েট করতে হবে আপনাকে। অল দিজ আর এক্সিকিউশনাল পার্ট। হ্যাঁ, অনেকে হয়তো বলবে যে ইউ ওয়ার্কড ফর আদার কোম্পানিজ আফটার দ্যাট। হ্যাঁ, ওখানে আরও কিছু কোম্পানিতে, শিবা এক্সআইজি, আরও কয়েকটা কোম্পানির সাথে আমি যুক্ত হওয়ার সুযোগ হয়েছে। তো জিনিসটা হলো যে ধরেন আপনাকে, মানে আপনি তখনই গ্রোথ হ্যাকিংটা করতে পারবেন যখন আপনি কাস্টমারকে ভ্যালু দিতে পারবেন, ভ্যালু এডিশন করতে পারবেন তাদের লাইফে। বাট জিনিসটা হলো যে আমরা এই যে চ্যানেলগুলো আপনি কথা বললেন, ফেসবুক, গুগল, টেলিসেলস ধরেন চালালে 450-500 টিমের একটা টিম ছিল এখানে। 450-500? হ্যাঁ, এখন 600 মোস্ট প্রবাবলি। রিয়েলি, এই জন্য তো আসলে এনহান্স লেভেলটা এইরকম আছে। মানে যদিও দেখেন এখানে আমি দুইটা কথা বলবো। আমাকে জিনিসটা হলো যে 1 নম্বর হলো ভাই টেলিসেলস ওয়ার্কস। ওকে, আপনারা যে কলগুলো, মানে ওই যে কলগুলো ওরা দেয়, তো মানুষ বিজনেস পার্সপেক্টিভ থেকে ইট ওয়ার্কস। ইফ ইট ডাজন্ট, এটা যদি কাজ না করতো, ভাই আপনি দেখেন বাংলাদেশে 10টা বড় সিইওর নাম বলেন, দে আর ক্রিয়েটিং ইম্প্যাক্ট, এরকম 10টা সিইওর নাম বলেন, দে অ্যাডপ্টেড ইট। আপনি 10টা, আপনি আমাকে 2টা নাম বলেন, 3টা নাম বলেন, আপনি বলেন আপনি সিইও, বাট হি ওয়ার্কড ফর সাম আদার কোম্পানিজ। বাট আই এম টকিং অ্যাবাউট লাইক একটা পোর্শন ধরে ধরেন গ্রসারিতে, হু ইজ লিডিং রাইট নাও ই-কমার্স, হু ইজ লিডিং? আমার চোখে, আমি আমার থট আর আপনার থট ডিফারেন্ট হবে। আমার কাছে মনে হয় লিডিং ইন দ্য সেন্স, আমার কাছে মনে হয় খাসফুড ইজ ডুইং ভেরি ওয়েল। ওকে, আর চাল ডাল তো অনেক দিন ধরেই ভালো করছে, ওদেরকে এখানে ধরবো না। আরেকটা যদি আমি বলি, সিন্দাবাদের কথা বলবো, বিকজ আই ওয়ার্ক দেয়ার পার্সোনালি। ওকে, সো এরা অনেক ভালো করছে। সিন্দাবাদ এখন একটু কম। আমি আপনাকে এবার বলি খাসফুডের কথা বলবো, আর হচ্ছে সিন্দাবাদের আসিফ জহির। হ্যাঁ, আপনি খাসফুডের কথা বললেন, খাসফুড অ্যাডপ্টেড টেলিসেলস। ইয়েস। আপনি চাল ডালের কথা বললেন, চাল ডাল অ্যাডপ্টেড টেলিসেলস। ওটার উপরই মনে হয় সিন্দাবাদের মডেলটা B2C তে খুব কম, দেয়ারফর আমি এটা আপনার চেয়ে বেটার জানি। সো আমি বলি ওদের, হ্যাঁ, দে হ্যাভ আ টেলিসেলস টিম অ্যাজ ওয়েল, বাট দে আর নট লাইক, মানে তারা এখন আগের মতো অত ভালো করছে না হয়তো, তারা ফোকাস করছে অন্য, দে হ্যাভ আদার থিংস, দে আর ডুইং দ্যাট, হরেকা অ্যান্ড আদার স্টাফ। বাট when I was there for 8 months, I was working on their B2C. সো হ্যাঁ, তাদেরও টেলিসেলস ছিল, ওইটা আমরা চেষ্টা করছি যত পারি ইমপ্রুভ করার। সো এটাই। সো জিনিসটা হলো যে আমি প্রায় 450 মতো টেলিসেলসকে লিড ম্যানেজমেন্ট, ওদের কোন কোহোর্টে ওরা কল মেক করবে, কি পিচটা হবে, কোহোর্ট ইন দ্য সেন্স নাম্বার, মানে কাস্টমার। হ্যাঁ, এটা তো ধরেন কাস্টমার লাইফ সাইকেল একটা চেইন আছে, ওইটা আপনাকে এটা আপনার গ্রোথের পার্ট। হ্যাঁ, এটা ওয়ান অফ মাই জব ডেসক্রিপশন, ডেইলি টাস্ক। সো আমি জানতাম যে অমুক কাস্টমারের আজকে প্রয়োজন হতে পারে। আমি এটা জানতাম না, বা আমরা এটা জানি না যে কাস্টমার এখন কোন সিচুয়েশনে আছে। সে কি বাসের হাতলটা ধরে হেভি যাচ্ছে, নাকি সে অপারেশন করতেছে। দেয়ার ওয়াজ কল রেকর্ডিং লাইক যে ভাই আমি তো এখন অপারেশন থিয়েটারে, আমি পেশেন্টকে আমি করবো নাকি আপনার কল ধরবো। আই নো, মানে জিনিসটা হলো যে এরকম। আবার অ্যানোয়েন্স লেভেলও বেশ হাই, বাট দ্য থিং ইজ ইট ওয়ার্কস। ওকে, হ্যাঁ, কিন্তু এখানে
অ্যানোয়েন্স লেভেলটা অতটাও হাই না। বাট আমার কোয়েশ্চেন এখানে সেটা হচ্ছে, আপনি কেবল বললেন যে গ্রোথ নিডস টু বি সাস্টেনেবল গ্রোথ। হ্যাঁ, সো যখন আমার কাস্টমার অ্যানোয়েন্স হয়ে যাচ্ছে, আমি যখন কল দিচ্ছি বিরক্ত হচ্ছে, সো তখন তো এটা সাস্টেনেবল গ্রোথ হইল না, একটা নেগেটিভ ইমপ্রেশন থাকলো। কামিং টু দ্যাট পয়েন্ট, হ্যাঁ, বাংলাদেশ এখনো অতটাও টেকে আগায় নেই, ওকে, বাট অনেক দূর আগাইছি আমরা, বাট স্টিল অত দূর আগায় নেই। এখানে বলতেছি এই কারণে, ধরেন আমার আপনার ফ্যামিলিতেও এখনো মানে আমরা 100% ডিসিশন মেকার না, দ্য জেনারেশন। ট্রু। মোস্ট প্রবাবলি জেনজি যখন আসবে, মানে উই আর নট জেনজি যখন আসবে, দে উড বি দ্য ডিসিশন মেকার, যখন তারা হবে, এখনো না, হয়তো নেক্সট 10 to 15 ইয়ার্স পরে। তো রাইট নাও আপনার ফ্যামিলিতে কি খাওয়া হবে, কি রান্না হবে, কি বাজার হবে, মাই মাদার ডিসাইড দ্যাট। your mother or your father decides that. Is he or she tech savvy? No. So that's the question. এখন তার লাইফে কি দরকার? সে তো অ্যাপ ইউজ করতে পারতেছে না, বাট তার লাইফে অর্ডারটা দরকার। এই যে অনলাইনে এই যে আমরা তাকে ডেলিভারি করতেছি, তার পক্ষে বাজারে যাওয়ার থেকে বা তার বাসায় যে সার্ভিসটা দিচ্ছি, তার পক্ষে ওইটা মার্কেট থেকে ঘুরে নিয়ে আসার থেকে এটা বেশি ইজি। বাট এখানে প্রাইসের ব্যাপার থাকে না, ধরেন এখানে প্রাইসটা জিনিস না, জিনিসটা হলো যে আপনি যদি ভ্যালু অ্যাড করতে পারেন, আপনি যদি তার কনভিনিয়েন্স দিতে পারেন, আপনি যদি তার লাইফে হার্ট টাচি কিছু একটা দিতে পারেন, ইটস নট অ্যাবাউট মানি, ইটস নট অ্যাবাউট দ্য প্রাইস। সো হোয়াট ইউ আর সেইং ইজ, আমি যদি সিম্পলি বলি, বাংলাদেশেও টেলিসেলস কাজ করে, এটা কিন্তু একটা মানে দিস পার্ট ক্যান গো ভাইরাল, কারণ বাংলাদেশে টেলিসেলস নিয়ে ভয়াবহ মানুষের এক্সপিরিয়েন্স ভাই আছে। এটা কাজ করে। আমি যদি বলি বিজনেস পার্সপেক্টিভ থেকে অবশ্যই কাজ করে। এক নাম্বার যে আপনার নাম্বার জেনারেট হয়, ওকে, এবং খুব ভালোভাবে নাম্বার জেনারেট হয়, অ্যান্ড আপনি অন্যান্য চ্যানেল থেকে কম্পেয়ার করে দেখবেন দিস ইজ ওয়ান অফ দ্য, লাইক আমি বলবো ফেসবুকের পরে হয়তো এটার অবস্থান আপনি পাবেন ইন টার্মস অফ নাম্বার। অ্যান্ড আরেকটা জিনিস হলো যে ভাই ওই পোর্শন অফ পিপল, আমাদের মা বাবা যারা টেক সেভি না, দে ওয়ান্ট টু মেক অর্ডার্স অনলাইন, দে ওয়ান্ট টু বাই সামথিং, দে ওয়ান্ট টু বাই আ সার্ভিস, ভাই তাদের ব্যাপারে কি? ইউ গিভ মি আ নেম, ইউ গিভ মি আ সলিউশন, যে ভাই তারা এভাবে করতে পারছে না। সো টেলিসেলসের রিমডেলিং করা যেতে পারে, লাইক ক্যাম হতে পারে। ক্যাম মানে কি অ্যাকাউন্ট ম্যানেজার, আচ্ছা। এখন বিভিন্ন ব্যাংকের আছে, অনেক মানে চালালেরও আছে, অনেকগুলো কোম্পানিরই আছে, আমি রাইট নাও সেবাতে আছি, সেবাতেও আছে। সো এটা হতে পারে যে আপনার জন্য একজন অ্যাসাইন্ড আছে 24 ঘন্টা, হি অর শি ইজ অ্যাসাইন্ড, দের ইজ আ পার্সন হু ইজ রেডি টু লিসেন টু ইউ। ওই এইজে আমাদের মা বাবাদের ওই এইজে গিয়ে কিন্তু কথা শোনানোর একজন লোক দরকার। অ্যান্ড আমি বলবো যে আপনি চাইলেও অনেস্টলি আমাকে ফোন দিলে আমি আসলে অনেক সময় কথা বলতে পারি, বিরক্ত হই, আমরা বিরক্ত হই স্টিল। আমি নিজে এটা রান করছি, বাট আমিও বিরক্ত হই, কিন্তু আমার মা বাবা কিন্তু বিরক্ত হয় না। আমার বাবা আমাকে বলে যে নাম ধরেই বলে অমুক আমাকে ফোন দিছিল, আমি অমুক জিনিস অর্ডার দিয়ে দিছি। ওকে, বিকজ সে তার লাইফে যখন বাজারে গেছে, মানুষকে দিয়ে মাথায় করে ঝুড়ি ভরে বাজার করে নিয়ে আসছে, তো ওই ফিলিংটা তো সে চায় যে, মানে রাইট নাও হি ইজ নট আর্নিং, বাট সে তো চায় যে আমি অর্ডার করবো, আই ওয়ান্ট টু ফিল দ্য কিং। হ্যাঁ, আই ওয়ান্ট টু ফিল লাইক দ্য কিং। সো সে আমি বাজার করবো, কাউকে বলবো, জাস্ট ফোনে বলতেছি, সে আমার বাজার পাঠিয়ে দিচ্ছে, ইটস আ ফিলিং। এই জিনিসটা নিয়ে ভাই আমি জানি না এই পডকাস্ট কখন রিলিজ হবে, আমি রিসেন্টলি একটা ভিডিও করেছি যেখানে আপনি হয়তো দেখছেনও, লাইক রিসেন্ট দেখলাম, এখানে আমি এটা নিয়ে কথা বলছি যে কনজিউমার সাইকোলজির ব্যাপারে এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। যে আমি 3টে স্টোরি বলছি, আমি শর্টে বলি। আমি রামপুরের ওখানে এক জায়গায় খাইতে যাচ্ছি, আমি দেখি ওখানে লেখা কার্ডে পেমেন্ট করা হয়। সো আমি ওখানে গেলাম দেখার জন্য যে কি এরকম একটা রামপুরা ডেভেলপ জায়গা, বাট গুলশান বা মোনানি ওর তুলনায় অত ডেভেলপ না। আবার দ্য সেম টাইম আমি গুলশানের একটা খুব নামি রেস্টুরেন্টে গেছি, অ্যান্ড ওখানে আমার লিটারালি 2 তলা নিচে যেয়ে আমার টাকা তুলে তারপরে যেতে হয়েছে। সো আই ওয়াজ থিঙ্কিং আমি কিন্তু নেক্সট টাইম পাশে আরেকটা ওই সেম টাইপের বিরিয়ানির দোকান আছে, আমি তো ওখানে যাবো 100% টাইম ওখানে যাবো। বিকজ আমার কাছে বেশিরভাগ সময় আমার যেহেতু একটা টেক সেভি, আমার কাছে টাকা আছে, মানে আপনি ধরতে পারেন আমি যদি পার্সোনা ধরি, আই এম দেয়ার কাস্টমার, আমি তো ওখানে যাবো না, আমি পাশেরটা যাবো, বিকজ পাশেরটা আমাকে বেশি কনভিনিয়েন্স দিচ্ছে। সো আপনার গ্রোথের ক্ষেত্রে আমার মনে হয় আপনার এই জিনিসটাও দেখেন যে কাস্টমারের পকেট থেকে কত তাড়াতাড়ি আমি টাকা বের করতে পারবো। অ্যান্ড সেটার জন্য আপনি যেটা বললেন আমার কাছে ওইটাই মনে হচ্ছে শুনে, যে আপনি ডিসিশন মেকার এখনও পর্যন্ত বাসার যে তাকে ডিরেক্টলি কল দিয়ে বলা হলো যে আপনার বাসার এই জিনিস লাগবে কিনা। সো ওই ক্ষেত্রে মনে হয় আপনাদের এটা কাজ করতেছে, এটা ইন্টারেস্টিং ভাই। না শুধু ওই ক্ষেত্রেই না, আপনার ক্ষেত্রেও কাজ করবে, আপনার ক্ষেত্রেও কাজ করতেছে। আমি তো বিরক্ত হই ফোনে। না, এই আমি বললাম তো, আমাদের জেনারেশনের ঠিক আগের জেনারেশন থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে এটার কনভার্সন রেট ইজ হাই। আপনারা এই ডেটাগুলো দেখেন? হ্যাঁ। সো আবার এমন কিছু ডেটা দিতে পারেন যেন শক হয়ে যায়, এই পডকাস্ট ভাইরাল হয়ে যায়? না, ইটস নট, বাট কিছু ক্ষেত্রে হয়েছে, যেমন চাল্লালের এগ গন ভাইরাল। হ্যাঁ, এটা নেগেটিভলিও ভাইরাল হয়েছে। যেমন ধরেন আমি নাভিজ কমেডি ক্লাব নামে একটা জায়গা আছে, ওখানে গেছি, দেয়ার আর কমেডিয়ানস যারা ওটা নিয়ে কমেডি স্কিটস করছে। অবভিয়াসলি মানে ডিম লাগবে মানে ওকে, নো ওয়ান কেয়ারস ফর মি, বাট দেয়ার ইজ দিস গার্ল কল সামিয়া যে আমাকে কল দেয় রেগুলার, মানে অনেকে মিম করছে, অনেকে ভাইরাল করছে। জিনিসটা হলো যে আমি বলি, মানে আপনি আমি যেটা সেটাই দেখি যেটা দেখানো হয়। ট্রু, ইউ আর ক্রিয়েটিং পডকাস্ট, টেলিভিশন মেক্স নিউজ অর শোজ অর এপিসোডস,
you are seeing exactly what they are showing you. এক্স্যাক্টলি, এটার সবচেয়ে বেস্ট এক্সাম্পল আপনি ইন্ডিয়ান একটা চ্যানেল দেখবেন, বাংলাদেশ একটা চ্যানেল দেখবেন, এই পাশে বলতেছে এই বাংলাদেশ ধ্বংস হয়ে গেল, এই পাশে থেকে আমরা দেখতেছি কোনো কিছু না। কন্ট্রোভার্সি না, আমি যেটা বলতেছিলাম যে ধরেন আপনি সেটা দেখানো হয়, কিন্তু আমরা যেটা সোশ্যাল মিডিয়া রাইট নাও যারা রুল করতেছে, দেয়ার ইজ নো আমাদের প্যারেন্টস লাইক পিপল, ইউ আর রুলিং, পিপল লাইক ইউ অ্যান্ড জেন জি আর রুলিং। বাট আপনি তাদের কথা কি স্টোরি একবারও তুলে ধরছেন না। হোয়াট অ্যাবাউট লাইক আমি আপনাকে ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই, দেয়ার ইজ আ পপুলার পিৎজা শপ, আই উড নট, I know they are very famous for memes. হ্যাঁ, সো এখন আমি দেখলাম যে আমার কাছে কিছু ভাউচার আছে, বাট আমি আমার প্যারেন্টসকে দিতে চাই, কিন্তু ওদের কোনো হটলাইন নাম্বার নেই। সো মানে গ্রোথ হ্যাকিং ভাই, না, এটা তো অবশ্যই রং না। ওরা হয়তো টিজিটাই সিলেক্ট করছে, জেন জি অ্যান্ড লাইক আমাদের যে জেনারেশন, এই জেনারেশনের যারা টেক সাভি, দে থিঙ্ক যে ভাই ঠিক আছে, আমার তো অ্যাপ আছে, আমি ফুড পান্ডাতে আছি, আমি ফুডিতে আছি, আমি আমার নিজস্ব ওয়েবসাইট আছে, আমার নিজস্ব একটা প্রেজেন্স আছে, আমার হটলাইন কেন লাগবে? বাট ভাই আমার প্যারেন্টসেরও তো পিৎজা খেতে মন চায়। ট্রু। তো আপনি কিভাবে সে আপনাকে অর্ডারটা করবে? সে বাসায় বসে চাই, তার পক্ষে পসিবল না যে, পসিবল সে আমাকে কল দিবে হয়তো, হ্যাঁ সে আমাকে কল দিবে, ইটস নট কনভিনিয়েন্ট। মানে এমন চিন্তা করেন যে সে তো অকওয়ার্ড ফিল করতে পারে। অ্যান্ড দ্য সেম টাইম মানে আমি আপনাকে জিনিসটা বলি, ধরেন আপনি তো মানে আপনি বোর্ড মিটিংয়ে আছেন, ইনভেস্টরের সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন, অ্যাট দ্যাট টাইম আপনার বাসায় আপনার বাবার বা মায়ের পিৎজা খেতে একটা ক্রেভিংস উঠছে, হোয়াট ডু ইউ থিঙ্ক সে কী করবে? তার কাছে তো এখন আপনি ছাড়া আর কোনো সলিউশন নাই, সে অ্যাপটা পারে না, মানে পারে হয়তো ওই রকম টেকসাবি না যে পুরো জার্নিটা কমপ্লিট করে সে আপনার একটা পারচেস মেক করবে, ডেলিভারিটা করবে, তাদের জন্য পডকাস্টটা না, ইটস ফাইন। হ্যাঁ, তার জন্য না, আমি বলছি মানে টেলিসেলসটা কোথায় কাজ করে। সো তখন এসে হচ্ছে কি, সে আপনাকেই কল করছে। ভাই আপনি কিন্তু আগেও যেমন বিরক্ত হতেন চাল্লাল থেকে কল আসলে, কাশপুর থেকে কল আসলে, এখন আপনি হয়তো বিরক্ত হচ্ছেন না, জাস্ট বিকজ ইউ হ্যাভ সিন যে আচ্ছা বাবা কল্ড, মা কল্ড, কিন্তু আপনি বিরক্ত না হলেও আপনার পক্ষে কি ওই সময় রাইট নাও কলটা নেওয়া পসিবল? নো। সো তার ইমোশনটাতে আপনি ক্যাচ করতে পারলেন না, কিন্তু তার ওই ক্রেভিংসটা পরে নাও থাকতে পারে, দেন হোয়াট? সো ইউ হ্যাভ টু, সেখানে যদি এরকম হইতো যে ধরেন ওনার একটা ডেডিকেটেড নাম্বার আছে কোনো কোম্পানি থেকে, সে কল দেবে এবং আমার কাছেও অ্যাক্সেসটা আছে যে আমি কল দিব, যেমন ধরেন তন্ময়, আমি ধরেন কাজ করি প্যাসিভ জার্নালে, সো আমি প্যাসিভ জার্নাল থেকে কথার কথা, এটা খালিদ ভাই বললেন, আচ্ছা ধরেন আমি এখান থেকে কি বিক্রি করি, এখান থেকে ধরেন আমি একটা খাবারের কিছু বিক্রি করি বা কোনো, সো আমাকে যদি সে কি অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে দেখে তখন ইট মাইট ওয়ার্ক, সে আমাকে ডিরেক্টলি কল দিয়ে বলবে এটা অর্ডার দিয়ে দাও। হ্যাঁ অবশ্যই, আমি তো বললাম যে বাবা আমাকে নাম ধরে বলে যে অমুক আমাকে কল দেয়, অ্যান্ড চিন্তা করেন যে ও 5-7 দিন পরই খোঁজ নেয়, আঙ্কেল আজকে কিছু লাগবে, বা স্যার আজকে কি কিছু প্রয়োজন, স্যার আপনি তো অমুক দিন এটা কিনেছিলেন, তাহলে মনে হয় আজকে শেষ। মানে ফর এক্সাম্পল ধরেন আমাদের দেয়ার আর প্যারেন্টস যাদের ডাইপার প্রয়োজন হয়, প্যারেন্টস দে নিড ডাইপার্স, ওইটা কি সে সবাইকে বলতে পারবে না। ইভেন এমনও হয় যে লজ্জায় তারা ওই পাশের ফার্মেসিটাকেও বলতে পারছে না, বাট তার ক্ষেত্রে ওই ফোনে বলাটা একটু কম লজ্জাজনক এবং ইফেক্টিভ, তার চোখে চোখ পড়ছে না, বাট সে অ্যাট দ্য সেম টাইম পারচেস করতে পারতেছে। আবার ধরেন যে আমার বেবিদের জন্য আমার বাবা কিছু পারচেস করতে চায়, সো সে চাইলেও তো এখন সুপার শপে গিয়ে কিনতে পারতেছে, দ্যাটস সামথিং এলস, বাট তার কাছে হয়তো এখন কার্ড নেই বা টাকা নেই, সে আমার টাকার উপর ডিপেন্ডেন্ট, আমার ইনকামের উপর ডিপেন্ডেন্ট, সে চিন্তা করছে আমি অর্ডারটা দিয়ে দিই, আমার ছেলে তো আছে ও তো পে করে দিবে। সো এই কারণে আমার বিভিন্ন চ্যানেলে থাকা উচিত, ওই টিজিটাকে ধরে কাজ করেন। হ্যাঁ, যেহেতু এখনও ওই টিজিটা এক্সিস্ট করে এবং দে আর কাইন্ড অফ 60-70% দে আর ডিসিশন মেকার, দ্যাটস ওয়াই আমাদের ওই টিজিটার জন্য আপনাকে একটা সলিউশন রাখতে হবে। ইন্টারেস্টিং। গ্রোথ ইজ অল অ্যাবাউট মেকিং ইম্প্যাক্ট অ্যান্ড গিভিং সলিউশন টু দ্য প্রবলেমস। ওকে, সো আমরা মেইনলি গ্রোথের যেই জিনিসগুলো নিয়ে কথা বললাম সেগুলো হচ্ছে বড় বিজনেসের জন্য কাজে লাগবে। সো আমাদের পডকাস্টে লাস্ট আমাদের যখন কনভারসেশনটা আমরা শেষ করছি, ধরেন এখন লেটস থিঙ্ক অ্যাবাউট আ বিজনেস যেটা একটা ছোট বিজনেস শুরু করতে চায়, তার ধরেন ইনভেস্টমেন্ট আছে 10,000 টাকা। এখন সে আমাকে আমার সাথে এরকম অনেক মানুষের রেগুলার কথা হয়েছে, আমি এন্ড টু এন্ড জানি। সে আমাকে বললো যে ভাই আমার তো সেলস বাড়তেছে না, শীতকাল আসলে আমার সেলসের অবস্থা বাজে হয়ে যায়, আপনি তো মিডিয়া বাইং করেন, কি করা যায়? এখন তার জন্য যদি আপনার এই গ্রোথ হ্যাকিং আমি ইমপ্লিমেন্ট করতে চাই, কীভাবে শুরু করব? ধরেন আমি মাইক বেচি, পডকাস্ট মাইক বেচি এক্সাম্পল, তো আমি ধরেন আমার পডকাস্ট মাইক না, এগুলোর যেহেতু একটা ইউনিট ভ্যালু বেশি হয়ে যাবে, অন্য একটা এমন কিছু বিক্রি করি যে জিনিসটার পার ইউনিট ভ্যালু 1,000 টাকার মধ্যে। আমার এসকিউ আছে ধরেন 50-60টা, এসকিউ মানে স্টক কিপিং ইউনিট, একটা স্পেসিফিক প্রোডাক্টের কথা বলা হচ্ছে। তখন আমি তার সঙ্গে ওইখানে আমি গ্রোথ হ্যাকিং কীভাবে ইমপ্লিমেন্ট করবো? আমার তো অনেক টাকা নাই, আমি তো শুধু ফেসবুক বুস্টিং বুঝি।
হাউ টু স্টার্ট? হ্যাঁ, এখানে ধরেন আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো যে যারা ই-কমার্সগুলো আছে ওরা বেশিরভাগই করতেছে যে শুধুমাত্র ওয়ান সাইড বা ওয়ান চ্যানেল দিয়ে আগাচ্ছে, একদম শুধু ফেসবুকে অ্যাড করে। শুধু ফেসবুক। এখন আমার মনে হয় এখানে একটা রং অ্যাপ্রোচ থাকতে পারে, আই এম নট শিওর, বাট আমার মনে হচ্ছে উইচ আই এম সিইং দ্য ট্রেন্ড, বিকজ ইফ ইউ ডু নট হ্যাভ আ ল্যান্ডিং পেজ, ইফ ইউ ডু নট হ্যাভ আ ওয়েবসাইট, ভাই ফেসবুক ধরেন কোনো কারণে ব্যান হলো, বা আমি বলবো না যে ব্যান হবে, এটা আবার কন্ট্রোভার্সি, অনেকে বলবে যে আমি মানে বলতেছি ফেসবুক ব্যান হবে। অনেকে তো ভাই, অনেকে তো যে পেজ উধাও হয়ে যায়। হ্যাঁ, পেজ উধাও হয়ে যেতে পারে। আপনার এসটিপুলটা কিছুদিন আগে হলো, মানে বন্ধ হলো বাংলাদেশ থেকে এখন। সো এরকম অনেক কিছু আসতে পারে, ওয়ার সিচুয়েশন আসতে পারে, তখন হয়তো ফেসবুক ডলার রেট তো হাই হচ্ছে। সো আপনি কি করবেন? ইন্টারেস্টিং জিনিসটা হলো, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আমি যে লাস্ট যে কোম্পানিতে জব করতাম, আবারও নাম আসছে, চালদার লিমিটেড, ওরা এখন কোনো অ্যাড চালায় না। সিরিয়াসলি? সো হোয়াট ইউ আর সেইং, কারেন্টলি 2024 সালের ওদের কোনো অ্যাড নাই। 2024 সালে এটা হচ্ছে ডিসেম্বর মাস। হ্যাঁ, এন্ড ইউ আর সেইং মেজর ই-কমার্স ডাজন্ট রান এনি অ্যাড? না, নট টকিং অ্যাবাউট মেজর ই-কমার্স, আই এম টকিং অ্যাবাউট স্পেসিফিক ই-কমার্স যারা অলরেডি এটা করছে। সো ইটস অ্যাবাউট যে আপনি কাস্টমার অ্যাকোয়ার করেন, বাট কিছু ট্র্যাশ বাদে, মানে আপনি চাইলেও এটা ট্র্যাশ। হ্যাঁ, না ক্রিম না, আপনি অ্যাকোয়ার করার সময় সবই অ্যাকোয়ার করবেন, ইউ উইল হ্যাভ টু হ্যাভ আ ফিল্টার, বাট মানে আপনি সবই পারবেন না কন্ট্রোল করতে, সবই আসবে, বাট তখন আপনাকে রিপিটিং গেমটা আনতে হবে। রিপিটিং গেম ইন সেন্স, ধরেন আমি একজনকে ডিমটাকে লিড ম্যাগনেট হিসেবে দিয়েছি, দেওয়ার পরে কি জিনিস লিড ম্যাগনেটের ধরেন জিনিসটা হলো যে ভাই চুম্বক। আমি কিন্তু কোশ্চেন করতেছি, ফাইন, এভারেজ পারসন উইল ওয়াচ। না সবাই দেখবে, সবার জন্য। লিড ম্যাগনেট জিনিসটা হলো যে আপনি 20টা প্রোডাক্ট সেল করেন, 20টা প্রোডাক্টের মধ্যে আপনি 4টা প্রোডাক্ট যেটার কারণে আপনার কাছ থেকে মানুষ কেনে। আচ্ছা, 80-20 ফর্মুলা। 80-20 ফর্মুলা হতে পারে। আবার ধরেন এখানে শুধুমাত্র নট অ্যাবাউট প্রোডাক্ট, ইটস অ্যাবাউট অফারিংস। আচ্ছা, আপনি দেখেন বিউটি লাচ্ছি বিখ্যাত, কেন বিখ্যাত? ওরা কি আপনার পকেট থেকে টাকা কাটে না? অবশ্যই। ওরা যখন আপনার পকেট থেকে টাকা কাটে, তখন কি আপনি একবারও চিন্তা করেন যে ভাই আচ্ছা আমার তো মানে টাকাটা বের হয়ে গেল? আবার ধরেন আপনি যখন ধরেন আপনার বিকাশে কিছু টাকা আছে, রাইট নাও ইন ইমার্জেন্সি, আপনি ধরেন টাকাটা আপনার লাগবেই, ইউ হ্যাভ টু পে, আপনি কি একবারও চিন্তা করেন যে ভাই আমার তো চার্জ চলে গেল? না, আমি আজকেও কিছু টাকা তুলছি, আমার অনেক টাকা ক্যাশ আউট চার্জ। চিন্তা করেন না? বাট আমি চিন্তা করিনি, কারণ এটা আর্জেন্ট ছিল, পাঠাবার এটাকে দিতে হবে। কেন? কারণ ইট গিভস ইউ আ কনভিনিয়েন্স। একদম। সো ভাই, কনভিনিয়েন্সের জায়গায় অন্য যে কোনো চার্জ, অন্য যে কোনো কিছু, ওইটা কোনো ম্যাটার করে না। এটা সাইকোলজি, হিউম্যান সাইকোলজি। আপনি যদি প্রথমত আপনাকে বুঝতে হবে যে আপনি কাস্টমারকে কী দিচ্ছেন। সো আমি যেটা বলছিলাম, আবার অন্যদিকে চলে যাচ্ছি, ছোট বিজনেসের জন্য। হ্যাঁ, ছোট বিজনেস সবার আগে আমার তাহলে ভাবতে হবে শুধু ফেসবুক না, আমার অন্য চ্যানেলে আপনার, হ্যাঁ আপনার শুধু ল্যান্ডিং পেজও না, আপনার অন্য চ্যানেলে আপনার প্রেজেন্স থাকতে হবে। ইজ পিপল টকিং অ্যাবাউট ইউ, নাকি শুধু একবার পারচেস করে চলে যাচ্ছে? সাপোজ ধরেন আপনি এমন একটা প্রোডাক্টের বিজনেস করতেছেন যেটা বছরে একবার প্রয়োজন হয়। ধরেন আপনি ইউ আর সেলিং ল্যাপটপ, অর লাইক ফর এক্সাম্পল ধরেন আপনি একটা বাসার সার্ভিস দেন। আমি যদি বলি ধরেন আমি এক কথায় মশার নেট লাগাই। হ্যাঁ, মশার নেট, একটা ক্লায়েন্ট ছিল, হ্যাঁ এরকম একটা বিজনেস করেন আপনি। আচ্ছা, আপনার সার্ভিসটা কি কাস্টমারের বারবার প্রয়োজন? না, এটা একবার দিলে মনে করেন 6 মাস বা নেক্সট শীত পর্যন্ত এটার কাজে লাগে না। তো আপনি তখন কি করবেন? আচ্ছা, ফার্স্ট অফ অল যেটা বলছিলাম যে ল্যান্ডিং পেজ লাগবে, সেকেন্ড লাগবে সেটা হলো ডেটা। আপনি যে কাস্টমারকে অ্যাকোয়ার করতেছেন তার প্রপার ডেটাগুলো কি আপনি কালেক্ট করেছেন? যদি আপনি প্রপার ডেটাগুলো কালেক্ট করেন, দেন ইউ ক্যান রিটার্গেট দেম উইথ ডিফারেন্ট প্রোডাক্টস অর ডিফারেন্ট সার্ভিস অর ডিফারেন্ট কনভিনিয়েন্স। ভাই, হোয়াট ইজ রিটার্গেটিং? আচ্ছা, রিটার্গেটিংটা হলো একটা কাস্টমার ধরেন আপনার প্ল্যাটফর্ম অথবা আপনার পেজ অথবা ধরেন আপনার একটা মানে অফলাইন শপ থাকতে পারে, সেখানে একটা পারচেস করলো, ইউ মে সেল আ প্রোডাক্ট আর সার্ভিস, বাট তাকে আপনি ভ্যালু দিয়ে একটা ইউএসপি জেনারেট করে, আপনার যেটা ইউএসপি থাকবে বিজনেসের বা সার্ভিসের বা প্রোডাক্টের, ওইটাই আবার তার সামনে বারবার যাওয়া, তাকে ফিল করানো, তার মাথায় টোমাটা ক্রিয়েট করা, টোমা ইন আ সেন্স যে টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেস। সো এটা ক্রিয়েট করা যে ভাই উই আর দেয়ার ফর ইউ, আমি আছি, আমার কাছে এই সার্ভিসটা তো আপনি পানি, এই সার্ভিসটা যেভাবে পেয়েছিলেন, নাও ইটস বেটার অ্যান্ড উই অলসো অফার দ্যাট। আপনারা কি আপসেলিং ক্রসসেলিং নিয়েও কাজ করেন? হ্যাঁ, আপসেলিং ক্রসসেলিং তো অবশ্যই এখানে কাজ করতে হবেই, এটা তো গ্রোথের একটা পার্ট। কিন্তু আমি যেটা যে ছোট বিজনেসের কথা যেটা বলছিলাম, ওইটা একটু যদি শেষ করে আসি, সেটা হলো যে ওই যে বলছিলাম ডেটাবেস তৈরি করা। আপনার একটা ডেটাবেস তৈরি করতে হবে। ডেটাবেস তৈরি করার পরে আপনার ওইটাকে নারিশ করতে হবে। মানে কোনো কাস্টমার আমার কাছ থেকে কিনলে ওইটা একটা রসিদ করে রেখে দেওয়া যাবে না, ওইটাকে আমার একটা এক্সেলে বা কোনো জায়গায় আপনি গুগল শিটে করতে পারেন। মানে ধরেন আপনি একদম ছোট্ট একটা বিজনেস, আপনি গুগল শিটে করতে পারেন। ইউ হ্যাভ ফোন নাম্বারস, ইফ ইউ ক্যান কালেক্ট ইমেলস, দ্যাট ইজ বেটার। বা ধরেন আপনি যদি ফেসবুক আইডি গুলা কালেক্ট করে রাখতে পারেন, হ্যাঁ, স্টোরিং দেয়ার পার্সোনাল ইনফরমেশনস, অর লাইক আমি তো কাউকে দিচ্ছি না,
এটা আমার জন্য আমি ইউজ করতেছি আমার বিজনেসের গ্রোথের জন্য এবং তার লাইফের প্রবলেমটাকে সলভ করার জন্য। শুনুন একটা জিনিস, বিজনেসটা নট অনলি অ্যাবাউট জেনারেটিং নাম্বারস ফর মাই বিজনেস, ইটস অ্যাবাউট যে ভাই আমি কাস্টমারের একটা প্রবলেম সলভ করতে মাঠে নামছি, যে প্রবলেমটা অন্যরা সলভ করতেছে রাইট নাও, হতে পারে বা হয়তো কেউ সলভ করতেছে না, বাট যদি কেউ সলভ করেও থাকে আই হ্যাভ টু হ্যাভ দ্য ট্রাস্ট যে আমি ওদের থেকে বেটার করি। এটা আমার সাথে অনেকবার হয়েছে, আপনি যেটা বলতেছেন ছোট বিজনেস না বড় বিজনেস সাথে হয়েছে। আমি কোনো জায়গায় দেখছি একটা প্রোডাক্ট গ্যাজেট, ইলেকট্রনিক গ্যাজেট কম দাম, 700 টাকা কম দাম, একটা পডকাস্ট মাইকের কথা বলতেছি, বাট একটা খুব ফেমাস ব্র্যান্ডের জিনিস আমি আরও 1500 টাকা বেশি দিয়ে কিনছি, মানে তারপর আমি ওইটাই কিনছি। সো আপনি যেটা বলতেছেন হ্যাঁ ইট ইজ মেকিং সেন্স। হ্যাঁ, তারপরে যেটা করতে হবে আপনাকে, ধরেন আপনি যখন ওই নাম্বারগুলো পেলেন আপনি SMS মার্কেটিং করতে পারেন। SMS মার্কেটিং বাংলাদেশে? হ্যাঁ, SMS মার্কেটিং ওয়ার্কস। এটা আপনি 2000 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ইট ওয়ার্কস। আমি তো গালি দিই SMS পাইলে। হ্যাঁ, আপনি গালি দেন যখন অ্যানাউন্স লেভেলটা বেড়ে যায়, কিন্তু আপনি গালি দেন না? হ্যাঁ, গালি দেয় সবাই দেয়, গালি সবাই গালি দেয়, বাট ধরেন ইফ ইউ হ্যাভ ভ্যালু, ইফ ইউ হ্যাভ কন্টেন্ট, ওনার জন্য এই দুটো রিলেভেন্ট, যে ওই কথাটা যদি আপনাকে ট্রিগার করে, ভাই আমরা 59 টাকা 69 টাকা যখন ডিম সেল করছি, এখন বলি আমি আপনাকে আমি না বলে পারছি না, ইউ আর ইন দ্য টিম, মানে আমাদের প্রতিদিন 1 লাখ থেকে 1.5 লাখ টাকার SMS পাঠাইছি। আই নো, আই সেন্ড সাম অফ देम। ভাই 15 পয়সা 16 পয়সা SMS চার্জ ছিল, এত টাকার SMS, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কত ভলিউম। আই নো, 4 লাখ 5 লাখ, এন্ড ইট ওয়ার্কস। ইট ওয়ার্কস। এবং তখন আমরা দেখি স্মল বিজনেসের জন্য কি কাজ করবে এটা? হ্যাঁ হ্যাঁ, আমি বলি চাল ডালের ক্ষেত্রে বা বড় কোম্পানির ক্ষেত্রে যেটা হয়েছে ওইটা বিগ পোর্শন। আমি 10 লাখ ইউজারকে পাঠাচ্ছি, ওখান থেকে ধরেন যদি 1% 2%ও করে, ইটস আ ভেরি গুড বেস। বাট আপনি ধরেন ছোট বিজনেস, আপনি তো হয়তো SMS এর খরচ এখন বেশি, এটা করতে চাই না পারতেন, মানে না চাইতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপ মার্কেটিং করেন। এখন SMS এর কেমন কস্ট ভাই? এখন রেঞ্জ বললেই হবে যদি কন্ট্রোভার্সিয়াল কিছু হয়। না কন্ট্রোভার্সিয়াল কিছু না, ধরেন 45-50 পয়সা থেকে 60 পয়সার মধ্যেই পড়ে। 45 পয়সা পার SMS? মাস্কিং নন মাস্কিং এর ব্যাপার আছে। 30 পয়সাও আপনি পাঠাতে পারবেন, বাট ভ্যাট ট্যাক্স দিয়ে হয়তো 35 চলে আসে। হ্যাঁ, এটা আমি একটা বিজনেস, বাট আপনি হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারেন। হোয়াটসঅ্যাপ মার্কেটিং মানে API কিনে ওই অ্যাড দিয়ে। API সবসময় কেনা লাগবে এমন না, একটা API ফ্রি API পাওয়া যায়, এক্সটেনশন অনেক এক্সটেনশন আছে। এই পার্টটা বিজনেস ওনাররা অনেক ইন্টারেস্ট করে। হোয়াটসঅ্যাপ মার্কেটিং ওভাবে ছাড়া কিভাবে করে? আপনি তো আমি বলি ইউ হ্যাভ টু মেক হোয়াটসঅ্যাপ ইঞ্জিন। কিভাবে? জিনিসটা হলো যে খুব ডিটেলস চলে যাবে যদি আমি বলি। না ধরেন আপনাকে একটা API যেটা বললেন আপনি, ওটা ফ্রি পাওয়া যায়। আচ্ছা, ওইগুলা থেকে আপনার যে ইউজার বেস আছে ওইটা আপনি রান করাতে হবে API এর মধ্যে। তখন আপলোড করবেন। আপলোড করলে জাস্ট আপনি ওখানে দেখতে পারবেন যে কারা হোয়াটসঅ্যাপ ইউজ করে, কারা হোয়াটসঅ্যাপ ইউজ করে না। বাট রাইট নাও দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। রাইট নাও আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে আমার যে ডেটাবেসের অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 60-70% ইউজার যারা অনলাইনে আছে দে ইউজ হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, হিউজ। সো এখন এটা বাড়বে, দিন যত যাবে তত বাড়বে। ইয়েস। এটা নিয়ে আমি একটা কথা বলবো পরে, আগে একটু বলে আসি। ধরেন এই যে ইউজার বেস, এদেরকে তো তখন আপনি ফ্রিতে মার্কেটিং করতে পারবেন। অল ইউ নিড ইজ আ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট থাকলে আমি ফ্রি API দিয়ে আমার যে কাস্টমার লিস্ট আছে ডেটাবেস, ওইটাকে আপলোড করলে ও অলরেডি ফিল্টার করে বলে দেবে যে এই যে 1000 মানুষের কাস্টমারের মধ্যে এই 600 জনের হোয়াটসঅ্যাপ আছে, এদেরকে মেসেজ পাঠাও, এরকম। হ্যাঁ, পাঠাতে তো এটা তো অবশ্যই কিছু আছে যে পেইড সার্ভিস। আপনি যদি একদম ছোট্ট ব্যবসায়ী হন, ফ্রিতে চালাতে চান, ইউ হ্যাভ ওয়েস। আমি ছোট ব্যবসায়ী ভাই, আমার টাকা নাই। ধরেন আপনি সিম, ইফ ইউ হ্যাভ সিম বা ইফ ইউ ক্যান কালেক্ট সিম অফ ডিফারেন্ট নাম্বারস, বা ধরেন আপনার বিজনেসে 5 জন বা 7 জন আছে, তাদের সিম থেকে একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ডিফারেন্ট ভাবে মার্কেটিং চালু করতে পারেন। ইটস সেপারেট সেশন, আই থিঙ্ক এটা লং ডিসকাশন হয়ে যাবে পুরো একদম। হোয়াটসঅ্যাপ, আপনি যেটা বললেন হোয়াটসঅ্যাপে যদি আমরা এটাকে ক্র্যাক করতে পারি, আমি এজ আ মার্কেটার, যেমন ধরেন আমি তো বললাম না পারফরম্যান্স মার্কেটিং করি, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ অনেকে পড়ে, কারণ হোয়াটসঅ্যাপ সারাদিন সবাই অফিসে অন করে রাখে। হোয়াটসঅ্যাপে যদি আপনি রাইট টাইমে রাইট জিনিস দিতে পারেন, ফেসবুকের হচ্ছে 1000 গুণ ভালো কাজ করবে। অনেক ভালো কাজ করবে। দেখেন, আমি এই যে জিনিসটা বলতে চাইছিলাম, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ভিশন। বিজনেস যতই ছোট হোক, যতই বড় হোক, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ভিশন। আপনি 10 বছর পরে আপনাকে দেখতে পারতে হবে। আচ্ছা ভাই, আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি। মার্ক জাকারবার্গ ইজ আ ভেরি ভিশনারি CEO। এই মার্ক জাকারবার্গ যখন হোয়াটসঅ্যাপ কিনছে, হোয়াটসঅ্যাপ কি তখন বিজনেস করে? হোয়াটসঅ্যাপের তখন তো 2 জন ফাউন্ডাররা সারা জীবন ভাবছিল যে আমরা জাস্ট আমেরিকাতে SMS এর কস্ট এত বেশি, তখন তো SMS বাটন ফোনে হচ্ছে ব্ল্যাকবেরি এটা ওইটা। সো তখন ওরা মনে হয় চিন্তা, আমি যতদূর পড়ছি এটা নিয়ে, সো ওরা তো চাচ্ছিল যে এটা সারা জীবন ফ্রি থাকবে, বিজনেস করবে না, এটাও মনে হয় ও বলছিল জাকারবার্গ। আমি না, বিজনেস করবে না, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি।
আমরা যদি বলি যে ওইটা আলাদা পোর্শন, মানে বিজনেস তখন কি করে বা কোনো প্রফিট কি না মেক করে? কিছুই না, একদম মানে ধরুন হোয়াটসঅ্যাপ কি কোনো টাকা জেনারেট করে তখন? না। তাহলে একটা কোম্পানি যেটা টাকা জেনারেট করে না, তাতে এমপ্লয়ি আছে, তাদের কস্ট আছে, তাদের ডেভেলপিং এর কাজ আছে, তাদের বেতন আছে, ইঞ্জিনিয়ারদের বেতন। আপনার কি মনে হয় যে মার্ক জাকারবার্গ কেন কিনলো? মার্ক জাকারবার্গ হয়তো ভাবছে, আমার যেটা মনে হয় যে এখন আর আমার ব্যক্তিগত মতামত, আমি এখন একটা নতুন মেসেজিং প্ল্যাটফর্ম তৈরি করব, তখন মনে হয় অলরেডি ইনস্টাগ্রাম কিনে ফেলছিল। আমি জানি না আগে না পরে, আই ডোন্ট হ্যাভ মানে প্রপার ডেটা অ্যাবাউট দ্যাট, বাট ও ভাবছিল যে আমি ফেসবুক ক্রিয়েট করতেছি, আমার এখানে মানে মেসেজিং প্ল্যাটফর্ম আমি আলাদা একটা বানাবো, উইচ্যাট ফ্যাট অনেক কিছু ছিল তখন, আমি একটা না বানাই এক কাজ করে এক্সিস্টিং একটাকে কিনে আমার মতো মোল্ড করে নেবো। বাট আমি যতদূর জানি মানে যখন কিনতে চাচ্ছিল তখন ওরা বলছিল যে ইউ ক্যান নট মেক প্রফিট আউট অফ ইট, এটাই বলছিল। এবং তারপরে সে কত টাকা কিনছে জানেন? 1 বিলিয়ন মনে হয়। এখন জিনিস চিন্তা করেন, ওই যে দামে কিনছে ওই সময় এটা ওর ভ্যালুয়েশনই না, মানে ওর কাছে ধারে কাছেও নাই, তাও কিনছে। কিন্তু আমি বলি কেন কিনছে, আমার যেটা মনে হয়েছে, আমি মানে আমার সে সৌভাগ্য হয়নি যে আমি মার্ক জাকারবার্গকে আস্ক করবো যে কেন কিনেছে, বাট দ্য থিং ইজ ও ওই সময় ও ওই সময়ই মেটা দেখছিল, আই এম টকিং অ্যাবাউট মেটাভার্স, মেটাকে দেখেছিল। মানে ও ফেসবুক দেখেনি, ও তখনই মেটাকে দেখছে যে মেটা বলে একটা জিনিস থাকবে, মেটার মধ্যে ফেসবুক থাকবে, মেটার মধ্যে ইনস্টাগ্রাম থাকবে, মেটার মধ্যে হোয়াটসঅ্যাপ বিজনেস থাকবে, এবং আমার এই জন্য এগুলো লাগবে। চিন্তা করেন, ও ফেসবুক চালায়, মানে ফেসবুক বানাইছে, ফেসবুকটা ও রান করে, ওখান থেকে বিজনেস তখন শুরু করছে। জাস্ট ফেসবুকে বেসিক্যালি কি হয়, ইউ আপলোড আ ফটো, তখন তো অপেরা মিনির যুগ, শুরুর দিকে ফটো দেওয়া যেত, টেক্সট দেওয়া যেত, বাইরের দেশে তখনও মানুষজন ফেসবুক ইউজ করতো, এবং ছবি দেওয়া হতো। আপনার কেউ অপোনেন্ট দাঁড়াবে, আপনার কেউ কম্পিটিটর দাঁড়াবে, হু কুড দ্যাট বি? ইনস্টাগ্রাম হতে পারতো, ইনস্টাগ্রাম, হ্যাঁ, কারণ সবাই সেটা কিনছে, ও সেটাকে কিনে অ্যাকোয়ার করে ফেলছে, ওর মধ্যে জিনিস হয়ে গেছে এখন ওইটা, দ্যাট বিকেম দ্য পার্ট অফ হিজ মেটা ইকোসিস্টেম। সো ও ওইখানে বসে দেখছে যে আইল বিল্ড আ মেটা, ওই মেটার জন্য আমার এই জিনিসগুলো লাগবে। এখন আমি বলতেছি না যে ভাই আপনি মেটা কিনে ফেলেন, আপনি ছোট ব্যবসায়ী ভাই, আমার নাই টাকা, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি যে প্রবলেমটা সলভ করি রাইট নাও, আমি যে বিজনেসটা রান করতেছি, এই বিজনেসটা নেক্সট 5 ইয়ার্স পরে কোথায় আছে, তখন আমার কি কি জিনিস দরকার হবে, অ্যাম আই রেডি ফর দোজ, ওইটার জন্য আপনাকে এখনই কাজ করতে হবে। কিন্তু আমি এখানে একটা বড় প্রবলেম যেটা হচ্ছে, আমি অনেক কোয়েশ্চেন করতেছি, বাট আমার তো বিজনেস যখন ছোট থাকে, আমি যেমন বেশিরভাগ ধরেন আমি আজকে একটা আচারের বিজনেস শুরু করলাম, আমার তো রান টাইমই কম থাকে। রান টাইম আমাদের ভিউয়ারদের জন্য বলি, মানে কত টাকা আমার ব্যাংকে আছে এখন, বা ধরেন আমার কাছে 30,000 টাকা আছে, আমার মার্কেটিং করলাম, বুস্টিং করতেছি, আমার সেলস আসতেছে, উইন্টারে যে কেউ আমার আচার খাচ্ছে না মানুষজন, আমি একটু তখন প্রবলেমে আসি। মানে এরকম সিচুয়েশনগুলো তো হয়। সো না, বিজনেস তো আপস অ্যান্ড ডাউন। আমি 5 বছর পরের ভিশন কিভাবে দেখবো? না, বিষয়টা হলো আমি আপনাকে বলি, আপনি যদি চিন্তা করেন যে দেয়ার আর মানে সার্টেন টাইপ অফ কোম্পানিজ, এক ধরনের কোম্পানি আছে দেখবেন, আপনি যদি ওদের মানে ইয়ারলি টার্নওভারটা ক্যালকুলেট করেন, দেখবেন প্রত্যেক বছর লস মেক করতেছে, প্রতি মাসে লস মেক করতেছে। আমি নাম নিচ্ছি না, দেয়ার আর সাম ই কমার্স যারা প্রতি মাসে 2 কোটি টাকা বা 1.5 কোটি টাকা বা 1 কোটি টাকা ধরেন বার্ন করতেছে, মানে ইউটিউবে গেলেই তাদের অ্যাড সারাদিন। বাট কাস্টমার এন্ড থেকে মনে হবে যে কি বলে, ও তো আমাকে 10 টাকার কেনা জিনিস 12 টাকায় বিক্রি করতেছে, তাহলে ও কীভাবে লস করতেছে? ও ডেভেলপ করার জন্য লস করতেছে, ওর এমপ্লয়ি অনেক বেশি, ওই কারণে লস করতেছে। এখন এখানে একটা জিনিস আছে, ইফ ইউ আর দ্য সিইও, আমি তো যেহেতু আমার সৌভাগ্য হয়েছে আমি সব সিইওদের সাথে কাজ করতে পারছি, সো আমি ওই ভিশনটা কিছুটা ক্যাচ করতে পারছি। জিনিসটা হলো যে ধরেন একটা কোম্পানি 10 বছর আগে শুরু হয়েছে, 10 বছর আগে, 10 বছরে প্রত্যেক বছর মানে প্রত্যেক মাসেই সে ধরেন 50 লাখ টাকা করে লস করছে। 50 লাখ, ওকে, তো 1 বছরে প্রায় 6 কোটি টাকা লস, 10 বছরে প্রায় 60 কোটি টাকা লস, 60 কোটি টাকা লস। কিন্তু সেই কোম্পানিটার 10 বছর পরে ভ্যালুয়েশন 1000 কোটি টাকা। ওকে, দ্যাট 60 কোটি বিকামস অ্যান ইনভেস্টমেন্ট। ওকে, সো আমি অ্যাজ আ সিও কী করবো? আমার যদি খুব বেশি প্যাশন না থাকে, আমি জাস্ট 60 কোটি থেকে আমার যেই শেয়ার ধরেন আমার 17% আছে, আমি 17% নিয়ে চলে যাবো। হ্যাঁ, আপনি তাও 170 কোটি টাকার মালিক। 170 কোটি টাকা, ইন্টারেস্টিং। আমি এখন বলছি না যে ভাই আচারের বিজনেস থেকে এটা চিন্তা করেন, বাট আপনি চিন্তা কেন করবেন না? মানে আমি বলি অলওয়েজ একটা জিনিস, ভাই আমাদের যখন কি আমরা বিজনেসটা শুরু করি, আমরা শুধু এই মাসে চিন্তা করি, আমরা শুধু নেক্সট কোয়ার্টারে চিন্তা করি। ভাই নেক্সট কোয়ার্টারে চিন্তা করা, এই মাসে চিন্তা করা, এটা এক্সিকিউটিভদের কাজ। ইফ ইউ আর আ সিইও, ইফ ইউ থিঙ্ক ইউ আর আ সিইও, ইফ ইউ আর আ ফাউন্ডার অফ এ বিজনেস, ভাই আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি, আপনি যে আমরা পডকাস্ট করতেছি, আপনি এক্সপেক্ট করেন যে এই পডকাস্ট কতজন লোক দেখবে? এই পডকাস্ট আমি একদম এক্সপেক্ট করি এই পডকাস্ট দেখবে 6,000 লোক টোটাল। হ্যাঁ, দিস ইজ আমি বলবো, মানে আমার এন্ড থেকে যদি আমি বলি, অ্যাজ আ যেহেতু আমি নাম্বার পছন্দ করি এবং গ্রোথ হ্যাকিং পছন্দ করি, সো অ্যাজ আ গ্রোথ গাই আই বিলিভ যে এটা আপনার একটা রং কনসেপ্ট। তাহলে কেন?
মানে এটা আপনি কেন ভাবছেন না যে আমার এটা 1 মিলিয়ন ভিউজ পাবে? মেবি ইটস নট বিকজ অফ মি, ইটস নট বিকজ অফ ইউ, ইটস নট বিকজ অফ এনিথিং এলস। এমনও হতে পারে জাস্ট বিকজ অফ প্যাসিভ জার্নাল, হতে পারে হ্যাঁ এই নামটার জন্য। হ্যাঁ কোনো একটা কারণে ধরেন প্যাসিভ জার্নাল ওয়েন্ট ভাইরাল, হ্যাঁ অ্যান্ড মানুষ তখন কি করছে, মানে ইউটিউবের চ্যানেলের ভিতরে ঢুকে যতগুলো ভিডিও আছে সব দেখতেছে। অ্যান্ড ধরেন ওর মধ্যে আবার মানুষের কাছে মনে হয়েছে যে না এইটার কথাগুলো ভালো, বা এইটার ধরেন আমি বলবো যে আপনি যদি টাইটেল বলেন ওইটা একটু জোস, মানে আমার একজন ধরেন বিজনেস, আমি যদি বলি ধরেন 10 লাখ লোক আছে রাইট নাও বাংলাদেশে যারা ছোটোখাটো স্মল এন্টারপ্রেনারশিপের মধ্যে আছে, আমি 10 নিয়ে কাজ করি। 10 লাখ লোকের যদি ধরেন যে 50%ও ইন্টারেস্টেড হয়, তো তাও এখানে তো মিলিয়ন ভিউজ পেয়ে যাবেন। এখানে আপনি ভাববেন যে আমি তাহলে এই পর্যন্ত আসলাম। আমি আমার স্মল বিজনেসের গ্রোথ হ্যাকিং ইমপ্লিমেন্ট করার জন্য আমাকে ভিশন বড় রাখতে হবে, আমাকে কাস্টমারকে ভ্যালু প্রোভাইড কীভাবে করতে হয় ওই জিনিসটা একটা প্রসেস বানাইতে হবে। আমাকে শুধুমাত্র একটা ফেসবুক চ্যানেল না দিয়ে আমাকে দেখতে হবে হোয়াটসঅ্যাপ আছে কীভাবে, অন্য কি আছে। আমি শুনেছি টেলিগ্রামে ওরকম কিছু করা যায়, টেলিগ্রামে করতে পারেন আপনি, মেসেঞ্জারও একটা সময় ছিল, যখন আমি টুলসটার নাম বলছি না, একটা সময় ছিল আপনি চাইলে মেসেজ ওইভাবে পাঠাতে পারতেন। অনেক বইয়ের কোম্পানি আমাকে পাঠাইতো অনেক সময়। কিন্তু এখন ধরেন আপনি ব্রডকাস্টিং চ্যানেল করতে পারেন, আচ্ছা আপনি ফেসবুকে কমিউনিটি করতে পারেন, ওকে গ্রুপস করতে পারেন, আর নট নেসেসারি যে আপনার প্রোডাক্টেরই গ্রুপ করতে হবে। ফর এক্সাম্পল আপনি ধরেন একটা এসি সার্ভিস দেন, আপনার কোম্পানিটা একটা এসি সার্ভিস প্রোভাইড করে, মানে এসি মানুষের বাসায় এসি নষ্ট হলে সমস্যার সমাধান দিয়ে আসে। নট নেসেসারি যে আপনাকে আপনার কোম্পানির নামে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে, আপনি একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন যেখানে এসি সার্ভিসিং বাংলাদেশ, হ্যাঁ এসি সলিউশন, এসি প্রবলেম এন্ড সলিউশন ইন বাংলাদেশ। ওইখানে মানুষ মানে পিপল উইল কাম অ্যান্ড টক অ্যাবাউট দেম, বাট দে উইল সি যে ইউ আর দ্য হোস্ট। অ্যান্ড ওইখানে শুধুমাত্র যে আপনি যে দেখার জন্য বসছেন না, আমিও তো মাঝে মাঝে আমার পোস্ট করবো, আপনি তো অবশ্যই আপনার পোস্ট করবেন, আপনার সেল পোস্টও করবেন, বাট ইন ডিসগুইজ অলসো আরেকটা জিনিস হলো ইউ উইল গেট টু নো হোয়াট ইজ দ্য প্রবলেম পিপল আর টকিং অ্যাবাউট। হ্যাঁ, আমার ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা আইডিয়া হবে একদম ক্লিয়ার। তাহলে আমার শুধুমাত্র একটা চ্যানেল না দিয়ে আমি ডাইভার্সিফাই করবো, যেখানে যা আছে সব কিছু ইমপ্লিমেন্ট করবো। আর একটা জিনিস আমি একটা জিনিস না বলতে পারছি না, সেটা হলো যে যারা ছোট বিজনেস থাকে তারা অনেকটা কম্পিটিটিভ মাইন্ড নিয়ে কাজ করে, এটা খুবই খারাপ। আমি দেখেছি অনেকে আছে যে দাম কমায় দেয় শুট করে, না ওইটা না, বেসিক্যালি চিন্তা করে এরকম যে ভাই অমুকে পারছে আমি কেন পারি না, অমুক করতেছে আমি কেন করতে পারি না। এই কম্পিটিটিভনেস মানে মাইন্ডসেট আপনার বের হয়ে আসতে হবে। দেয়ার ইজ নো কম্পিটিটর, ওকে দেয়ার ইজ নো কম্পিটিটর। যেমন আপনি যদি চিন্তা করেন যে অমুক আমার কম্পিটিটর, আপনি বিজনেসে গ্রো করতে পারবেন না। দ্য অনলি কম্পিটিটর অফ ইউ ইজ ইউ। আপনি গতকালকে যে সার্ভিসটা দিয়েছেন, গতকালকে যে প্রোডাক্টটা দিয়েছেন, গতকালকে কাস্টমারকে যে কনফিডেন্সটা দিয়েছেন, আজকে যদি আপনি তার থেকে বেটার না দিতে পারেন, ইউ উইল নট গোনা সাস্টেন। হ্যাঁ, এরকম হয়েছে, আমি নাম বলবো না, আমি এক জায়গা থেকে আচ্ছা নাম বুঝে ফেলবে সবাই, একটা মেডিসিন অর্ডার দিই আর কি। সো ওইখানে আমার এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি ব্যাড। মানে আমি ধরেন 2-3টা নাম্বার দিয়ে রাখছি, ওইখানে একটা নাম্বারে পাই নাই, ক্যান্সেল করে দিয়েছি। আবার আমার মানে দ্যাটস মেডিসিন ফর মাই প্যারেন্টস, মানে আপনি তো বারবার আমি গালি দিছি ওই সময়। সো what you are saying is true, and second time order দিছে ওইবারও কিছু না কিছু প্রবলেম, ফুল প্রোডাক্ট পাঠিয়ে দিছে। হাউ ক্যান ইউ সেন্ড রং প্রোডাক্ট ইফ ইউ আর আ মেডিসিন ব্র্যান্ড? না, এটা তো অবশ্যই কাস্টমার কনফিডেন্স, মানে সব ব্যবসার ক্ষেত্রে কাস্টমার সেন্ট্রিসিটি ইজ দ্য মাস্ট, এটা লাগবেই। আর সেকেন্ড হলো যেটা বলছিলাম কম্পিটিটিভনেস জিনিসটা, আপনি অলওয়েজ ভাববেন যে আমার যারা আছে এরা ইকোসিস্টেমটাকে জেনারেট করতেছে, ইকোসিস্টেমটাকে ডেভেলপ করতেছে, অ্যান্ড আই এম অলসো পার্ট অফ ইট। ওকে, অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কারেজ টু বি দ্য ড্রাইভার, টু বি ইন দ্য ড্রাইভার সিট, যে ভাই আমি এই ইকোসিস্টেমে আছি, সবাই আচার সেল করে, 100 জন আছে, 100 জনই আচার সেল করে, এডুকেট করতেছে, মানুষকে জানাচ্ছে, আমি ওদের থেকে ড্রাইভার সিটটা নিচ্ছি। ওকে, আচ্ছা, এবার আমি বুঝতে পারছি। সো এখানে যদি আমি এক্সাম্পল দিই, আমি বাংলাদেশে 2টা বড় বড় এডটেক কোম্পানির নাম বলবো না, বাট আমি বোঝানোর চেষ্টা করবো, আপনি বুঝতে পারবেন। একটা কোম্পানি ছিল যারা 2013-14 সাল, 15 সাল, 16 সাল থেকে খুব মার্কেটিং করছে, তারপরে আস্তে আস্তে তারা কয়েকটা পেইড লঞ্চ করছে কোভিডের আগে। অ্যান্ড তারপরে আরেকটা কোম্পানি আসছে, তারা টেলিসেলস দিয়ে বুম করে ফেলছেন। ওদের মার্কেটে যে ওরা যে এডুকেট করছে, ওই এডুকেট করা মার্কেটকে এখন ওরা করতেছে। সো আপনি যেটা বলতেছেন যে দের ইজ নো কম্পিটিশন, সবাই অ্যাকচুয়ালি মার্কেটটাকে বড় করতেছে। হ্যাঁ, সবাই, এবং ই কমার্সটা যত বড় হচ্ছে এর ডেপথটা অনেক বাড়তেছে। আপনি দেখেন যে মানে এখন নাম না নিলে, আপনি যদি আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি, আপনিই বলেন, আমি নাম বললে আবার অনেক রকমের হতে পারে। বাংলাদেশে ই কমার্সের লিডারকে? দারাজ। ফর শিওর। হ্যাঁ, সবাই তাকে চেনে। হ্যাঁ, কারণ কি? বিকজ ইটস আ মার্কেট প্লেস। মানে সারা বাংলাদেশের কোনায় কোনায় দারাজ ইজ দেয়ার। দারাজ যেটা করেছে, এখন আপনি যদি চিন্তা করেন, আপনি একটা কোম্পানি খুলতেছেন, ইউ উইল ক্রিয়েট আ মার্কেট প্লেস, অ্যান্ড ইফ ইউ ট্রিট দারাজ ইউর কম্পিটিটর,
then you're gonna die. না আমাদের এসইওতে একটা ওয়েব মাস্টার গাইডলাইন আছে। আমি যেই প্রোডাক্টের একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলাম, আমি একটু ডিজিটাল মার্কেটে গিয়ে টপিকে চলে যাই, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলাম, প্রোডাক্ট করলাম, সেই সব কিছু করছি সুপার হাইফাই। যতই চেষ্টা করি আমি দারাজরে বিট করতে পারবো না, বিকজ দারাজের ডোমেইন অথরিটি খুবই ভালো। হ্যাঁ, তো জিনিসটা হলো যে ও যে পরিমাণ টাকা মানুষকে এডুকেট করতে বার্ন করছে বা ইনভেস্ট করছে, ওইটা তো আপনি পারবেন না। এবং ও যে হেল্পটা আপনাকে করছে, আপনি ওইটার জন্য আপনার গ্রেটফুলনেস থাকা দরকার। আপনি কম্পিটিটর ভাবেন নাম্বার চেজিং এর ক্ষেত্রে, দ্যাটস আ ডিফারেন্ট সিনারিও। বাট আপনি পুরো অ্যাজ আ হোল, অ্যাজ আ ই কমার্স ইকোসিস্টেম আপনি এটা করতে পারবেন না, এটা করা উচিত না। তো আমি ছোট্ট ছোট্ট ব্যবসায়ী যারা আছে তাদেরকে এটা বলবো যে ভাই আপনি বড়দের টার্গেট করেন না। আলিবাবা যখন আসছে তখন আলিবাবা কখনোই ভাবেনি যে ভাই আমরা আই ওয়ান্ট টু বি ইবে। আলিবাবা দ্য ক্রোকোডাইল অফ নাইল রিভার, এইটা একটা ডকুমেন্টারি অফ জ্যাক মা। সো আপনি যদি এটা দেখেন তাহলে দেখবেন ও এখানে যেটা বলতেছে, হোয়াট ইজ মিনিং, যে ভাই ও আসছে ওই ইবেকে চায়না থেকে সরাই দিতে, ওর ওই কাজটা ছিল। আই এম নট টকিং অ্যাবাউট যে ভাই আপনি আসেন আর দারাজকে আউট করে দেন, আমি ওটা বলছি না। কিন্তু আপনাকে বুঝতে হবে যে কি প্রবলেম রাইট নাও আছে, মানে এবং সেই প্রবলেমটা সলিউশন থাকা সত্ত্বেও আর এখনো কি প্রবলেমটা এক্সিস্ট করে কিনা, যদি করে তাহলে আমাকে ওইটার সলিউশনের জন্য নামতে হবে। ওকে, বুঝতে পারছি। এখন আমি একটা নাম না দিলেই পারছি না, পাঠাও মাঝখানে কিন্তু গায়েব হয়ে গেছিল, মাঝখানে কিন্তু বেশ মানে একটু হয়ে গেছিল, পিছিয়ে গেছিল। অ্যান্ড উবার পুরাই একদম মাইলস আগায় গেছে, ডিসকাউন্ট দিচ্ছিল মনে হয়। না, উবার প্রচুর আগায় গেছে। উবারের ক্ষেত্রে ধরেন যেটা হয়েছে সেটা হলো ওদের সোর্সিং অ্যান্ড ওদের সাপ্লাই চেইন অনেক ভালো, স্ট্রং। অ্যান্ড লাইক ওরা কখনোই আপনি 24 ঘন্টার যে কোনো সময় আপনি কনভিনিয়েন্স, আপনি অর্ডার করেন গাড়ি পাবেন, গাড়ি নেই এমন সময় নেই। সো আমি বলবো যে পাঠাও কীভাবে আবার ব্যাক করছে, কাম ব্যাক করছে কীভাবে, ও ভাই কিন্তু হারাই গেছে। পাঠাও কীভাবে কাম ব্যাক করছে, পাঠাও যেটা করছে সেটা হলো যে ওরা দেখছে উবারের কী কী সমস্যা আছে। উবারের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে ধরেন উবার যেটা করেছে ড্রাইভারের ক্ষেত্রে, ড্রাইভারের এন্ড থেকে ড্রাইভারকে ওরা টাকাটা ইনস্ট্যান্ট দেয় না, 7 দিন পরে পেমেন্ট দেয় যদি অনলাইনে পে হয়। মানে ধরেন আপনি বিকাশে পে করছেন, অ্যাজ আপনি রাইড নিয়েছেন, একটা বিকাশে পে করে দিয়েছেন, অ্যান্ড ওই টাকাটা ওরা 7 দিন পরে যে ওদেরকে ডেলিভার করে। পাঠাও এসে ইনস্ট্যান্টলি এটা সলভ করে দিছে। কাস্টমার বা যে সার্ভিসটা নিল সে নামার সাথে সাথে বিকাশে বা যে কোনো ওয়ালেটে পে করতেছে, অ্যান্ড দেয়ার টাকাটা তার ওয়ালেটে চলে যাচ্ছে, 1 নাম্বার। আচ্ছা। সেকেন্ড যেটা ওরা করছে সেটা হলো যে আপনার 45 ডেজের একটা উইন্ডো দিছে। ফার্স্ট 45 ডেজ ইউল বি ফ্রি, আপনার কাছ থেকে কোনো কমিশন দিব না। কমিশন, আচ্ছা, মানে অ্যাজ আ রাইডার আমি যখন আপনি রাইডার, আপনি পাঠাতে এনরোল হয়েছেন, আপনার কাছ থেকে ওরা কোনো কমিশন নেবে না। জোস। সো আমি 2টা কথাই বললাম, আরও অনেক আছে, 2টা দিয়ে বললাম যে ভাই একজন প্রবলেম অলরেডি সলভ করতেছে, হি ইজ হ্যাভিং হিজ ভিউ, হিজ ভিশন, বাট আপনাকে আরো ডিফারেন্ট ভিশন, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। ইফ ইউ ক্যান নট, আপনি ওই রকম লোক হায়ার করেন আপনার টিমের জন্য, গ্রোথ এক্সপার্ট, হ্যাঁ, যে ওই ভিশনটা দেখতে পারে। আপনার সাইডে দাঁড়ায় আপনি হয়তো যেটা দেখতে পাচ্ছেন, ও হয়তো তার পাশে আরো 2-4 জিনিস দেখতে পারে, হ্যাঁ, ওই প্রবলেমগুলো সলভ করেন, বুঝতে পারছি, দেন উইল বি মার্কেট টপার। ওকে, আমি এখন তাহলে আমাদের আজকে যা যা কথা বললাম যে সামারাইজ করে নিয়ে আসি। আই এম প্রিটি গুড এট দ্যাট। এক হচ্ছে আমাদের গ্রোথ মানে এক্সিস্টিং জিনিসপত্র বাদে অন্য জিনিস নিয়ে কাজ করেন। এক কথা যদি গ্রোথকে বলে প্রবলেম সলভিং, আপনি এক্সিস্টিং অনেকগুলো প্রবলেমের সলভিং এর কথা বলছেন, এটা যেভাবে বললেন রিয়েল লাইফে আই নো ইটস মাচ হার্ডার অ্যান্ড প্র্যাকটিক্যাল আশেপাশে সলিউশনগুলোকে ইমপ্লিমেন্ট করা। যেমন আমি যদি আপনি যেগুলো বলছেন একটা অল্টারনেটিভ চ্যানেল হিসেবে আমি অ্যাজ এ মিডিয়া বাইট দেখবো ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। ইনফ্লুয়েন্সার মার্কেটিং এখন আমি যদি একটা যে কোনো একটা ইনফ্লুয়েন্সারকে দিয়ে একটা ভিডিও ক্রিয়েট করি, ওই ভিডিওটা যখন আমি অ্যাডে ইউজ করছি, ইটস গিভিং মানে হিউজ রেজাল্ট। কেন আমি আপনাকে কোশ্চেন করছি, জানেন কেন দিচ্ছে? বিকজ মানুষ রিলেট করতে পারছে ইনফ্লুয়েন্সারের সাথে। এখন যদি সাকিব আল হাসান ওই একটা দেয়, সাকিব আল হাসান ইজ অলরেডি মানে ওনার কাছে কেউ পৌঁছাতে পারবে না। যখন ইনফ্লুয়েন্সার করতেছে, ওই নর্থ সাউথের ওই মেয়েটাই যাচ্ছে, ও আমার মতোই আউটফিট পরে, আমার মতোই দেখতে, ও যখন আমাকে একটা নেল পলিশের অ্যাড দিচ্ছে, আমি ওটা রিলেট করতেছি। সো আই থিঙ্ক এইটাই অল্টারনেটিভ চ্যানেল নিয়ে বাংলাদেশে কাজ খুব কম হয়, যারা করতেছে। আই নো আ ফিউ ব্র্যান্ডস, বাট আমি নাম নিতে পারবো না। দে আর মানে জেনারেটিং হিউজ রেভিনিউ। সো আজকের লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ সি দ্য ফিউচার অফ বাংলাদেশ ই কমার্স? ইট ইস 2025 অলরেডি, মানে শুরু হবে। সো ফিউচার আপনার কি মনে হয়? কারণ কোভিডের সময় একটা ভালো বুম আসছিল, দেন এটা আবার আস্তে আস্তে কমে গেছে। আমি একটা রিসার্চ করছিলাম, এটা হচ্ছে আপনার লাইভ ক্যাসেলের ওয়েবসাইটে দেখতেছিলাম যে 2020 সাল থেকে 22 সাল পর্যন্ত আমাদের ফরেন ইনভেস্টমেন্ট যেই টাকা আসছে, 22 সালের পর থেকে এখনো পর্যন্ত ইটস রিয়েলি ডাউন। লাইভ ক্যাসেলের ওয়েবসাইটে যে কোনো মানুষ যে দেখতে পারবে, এটা আরো ডিগ্রো হবে। বাট এখানে একটা জিনিস হচ্ছে দেশি ইনভেস্টমেন্ট বাড়ছে। যেমন কয়েকটা কোম্পানি আছে, ডেকো ইস্যু, এরকম বেশ কয়েকটা কোম্পানি, ওরা তারপরে বিএসআরএম, এরকম অনেকটা কোম্পানি আছে, ওরা কিন্তু সামটাইমস দে বিহেভ এঞ্জেল ইনভেস্টর অর সামথিং লাইক দ্যাট, বাট ওরা অনেক ইনভেস্ট করতেছে, দেশি অনেক মানুষজন ইনভেস্ট করতেছে। সো ফরেন ইনভেস্টমেন্ট আমরা পাচ্ছি না, যেই বুম দরকার ছিল ই কমার্স, ওইটা আমরা পাচ্ছি না। বাট হোয়াট শুড বি দ্য ফিউচার যদি আমরা খুব কুইকলি জানতে চাই? আচ্ছা, এখানে আপনার যেটা মনে হয়। হ্যাঁ, আমরা ওই যে ইনভেস্টমেন্টের যে পার্টটা বললেন সেটা একটু বলি। ইনভেস্টমেন্টটা নর্মালি আগে আমেরিকা বলেন বা রাশিয়া বলেন বা ইউরোপ কান্ট্রিগুলো থেকে বলেন, এগুলো থেকে যে আসছে, ওইটা এখন শ্রিঙ্ক হয়ে গেছে। কেন? ওয়ার বা বিভিন্ন কারণে, কারেন্টলি পলিটিক্যাল অনেক ইস্যু থাকতে পারে, এটা আবার কন্ট্রোভার্সি হয় কিনা আমি জানি না।
অনেক কিছুই থাকতে পারে, অনেক কিছুই আছে, এক্সিস্ট করে, অ্যান্ড পলিটিক্যাল অনেক ব্যাপার স্যাপার আছে। অলসো ধরেন বাংলাদেশ 2.0, এটা একটা যেমন 2.0 হওয়ার আগে থেকে এটা একটা শ্রিঙ্কিং অবস্থাতে আছে। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন আরব দেশগুলোতে অ্যাকসেপ্টেন্স ই কমার্সের বা সার্ভিস রিলেটেড বা প্রোডাক্ট রিলেটেড যে অনলাইন বিজনেস অনেক বেশি, এইগুলো অনেক বাড়তেছে। এবং বাংলাদেশের রাইট নাও আপনি যদি একটু খোঁজ নেন যে বাংলাদেশের অলরেডি 2-3টা কোম্পানি তাদের সার্ভিস ওইখানে লঞ্চ করছে, আমি নাম নিচ্ছি না, লঞ্চ করছে। লঞ্চ কেন করছে? বিকজ ওখানে পটেনশিয়াল দেখতেছে, টু অ্যাট্রাক্ট ইনভেস্টর্স। অলসো ওকে, ইভেন আমি এখানে আরেকজনকে কোট করবো, এটা যেহেতু আপনি মেনশন করলেন চাল ডাল এতবার, আমি রিসেন্টলি ওয়াসিম স্যার, চাল ডাল যে সিইও, উনি ইভেন একটা ইস্যু বলতেছিল যে ওনাকে ওই যে সোহাগ ভাই জিজ্ঞেস করতেছিল যে হোয়াট ইজ দ্যাট ওয়ান মিস্টেক দ্যাট ইউ মেড, বলছে আই শুড হ্যাভ লঞ্চড মাই সার্ভিস ইন ইন্ডিয়া। এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন মিলে গেছে। এইখানে যেটা বলছি যে ভাই ই কমার্সের যে ইনভেস্টমেন্ট পার্টটা একটু শেষ করি, তো এখানে অলরেডি বাইরে থেকে অনেকে যাচ্ছে, মানে যেসব জায়গায় পটেনশিয়াল আছে, যেখানে টাকা আছে, যেখানে ইনভেস্টর আছে, ওইখানে যাচ্ছে। সেকেন্ড যেটা সেটা হলো ভাই আমি বলবো যে এডুকেশন পার্টটা ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, মানে ইজ ভেরি চ্যালেঞ্জিং রাইট, কাস্টমার এডুকেশন। এবং এইখানে সাস্টেনেবিলিটি একটা ব্যাপার আছে, অ্যান্ড দ্য জেনারেশন দে আর প্লেয়িং উইথ, এটা খুবই মানে স্বল্প সময়ের মধ্যে ডিসিশন মেক করে। দ্যাট ক্যান বি রং ডিসিশন, দ্যাট ক্যান বি রাইট ডিসিশন, বাট আপনাকে ওই পালসটা ধরতে হবে। ওই পালসটা আপনি যদি না ধরতে পারেন তাহলে আপনি সাস্টেন করবেন না। আবার অ্যাট দ্য সেম টাইম ই কমার্সের যদি ফিউচার বলি, ভাই ই কমার্স ইজ দ্য ফিউচার। ওকে, ই কমার্স ইজ দ্য ফিউচার। আমি দেখি না যে বাংলাদেশেও, হ্যাঁ ইভেন বাংলাদেশে না, ইভেন বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চলের একটা প্রত্যন্ত গ্রামে, It's a big statement, brother. It's a big statement and I'm making it. Okay. Trust me. আমি জানি না এই ভিডিওটা কে দেখবে, কতদিন থাকবে, কোথায় যাবে, বাট আমি বলছি আগামী 2027 থেকে 30-এর মধ্যেই আপনি দেখতে পারবেন। So you're saying যে বাংলাদেশ ই-কমার্স উইল বুম again? হ্যাঁ, বাংলাদেশের ই-কমার্স উইল বুম এগেইন। অনেকেই এটা বলছে যে ভাই এটা কাজ করবে না। আমি অনেকে দেখছি, মানে আমার হিসেবে আমি অনেকে দেখছি বাংলাদেশের ই-কমার্স কোনোদিনই গ্রো করবে না। যারা এটা বলতেছে যদি তাদের বয়স 30ও হয়, আই উড সে তার বয়স 80 মনে মানে অ্যাকচুয়ালি সে ফিজিক্যালি মেন্টালি সে ওই এজে চলে যাচ্ছে। ভাই আপনাকে ফিউচারটা কেন বলতেছি, আমি আমাকে দিয়ে যদি চিন্তা করি বা জেন জিকে দিয়ে যদি চিন্তা করি, আমাদের এন্ডে যেটা হয়েছে, আমাদের সময় নেই। আমরা ইউটিউবে ভিডিও দেখি 2x 2.5x 3x দিয়ে স্পিড। সো আমাদের লাইফে যদি আমি ফেসবুকে স্ক্রল করতে থাকি, আপনি যদি আমাকে থামাতে চান, আপনাকে একটা এমন জিনিস দিতে হবে যে আমি থেমে যাই, আচ্ছা একটু দেখে 30 সেকেন্ড দেখে যদি ভালো লাগে দেখি, না হলে চলে যাই। আপনি যদি দেখেন যে আমাদের জেনারেশনকে আপনি তখনই করতে পারবেন যখন আপনি ওই সময়কে কনভিনিয়েন্টে পরিবর্তন করতে পারবেন, এবং এটা অফলাইন বিজনেস দিয়ে পসিবল না। সো আপনি তাহলে বলতে চাচ্ছেন বাংলাদেশে টাকা আসবে, কারণ মেইন ব্যাপার তো টাকা, ইটস নট অ্যাবাউট টাকা। আমি আপনাকে বলি এখানে 2-3টা জিনিস আছে। এখানে জিনিসটা একটা যেটা হলো যে আমার তো কয়েক রকমের বিজনেসের সাথে কাজ করা হয়েছে। একটা হলো যে আপনি যদি শুধুমাত্র বাইরের ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করে থাকেন, এটা একটা অ্যাপ্রোচ। আই এম নট গোনা সে যে এটা রং অ্যাপ্রোচ বা রাইট অ্যাপ্রোচ, কারণ আমি এখনো অত ওই লেভেলে যেতে পারিনি, কিন্তু আমি বলবো যে এটা এক ধরনের অ্যাপ্রোচ, কিন্তু এটা আসলে সাস্টেনেবল না খুব বেশি। আপনাকে নিজের পায়েও চলার ব্যবস্থা করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে ধরেন গভর্নমেন্ট বলেন বা অন্যান্য যারা আছে, ভাই একটা ছবি বানানোর জন্য ইন্ডিয়াতে 500 কোটি টাকা ইনভেস্ট করা হয়, অ্যান্ড দ্যাট মুভি আর্নস 1000 crore 2000 crore এরকম। আমাদের ই কমার্সের জন্য আমাদের সরকারের বলবো বা বিভিন্ন ব্যবসায়ী মহল বলবো, ইনভেস্টর বলবো, এরা কিন্তু আগে আসে না। বাট নামে থাকা, কাগজে কলমে থাকা এক জিনিস, বাস্তবে থাকা আর এক জিনিস। ওকে, জিনিসটা হলো যে আপনি যদি দেখেন কেন ওয়াসিম আলিম, আবার ওনার কথা বলছি, উনি যে বললো যে আমাদের ইন্ডিয়াতে লঞ্চ করা উচিত ছিল। ইন্ডিয়াতে যে কোনো স্টার্ট আপ ছোট হোক বড় হোক, ওরা যে ইকোসিস্টেমটা পায়, যে সাপোর্টটা পায়, ফাইন্যান্সিয়াল, টেকনোলজিক্যাল, সবচেয়ে বড় কথা ইন্ডিয়াতে বড় আপনার বিলিয়নিয়ার্স, জিও যেমন হচ্ছে সবকিছু ফ্রি করে দিয়েছিল ইন্টারনেট বছরের জন্য। এই যে দেখেন এই ফ্যাসিলিটিসগুলা কি আমরা দেই? এই যে যখন বাংলাদেশে জুলাই অভ্যুত্থান হলো, বিভিন্ন ই কমার্স গুলা যখন কলাপসড, আচ্ছা আমাদের কি এই সিস্টেমটা তো আমরা করতে পারিনি যে জিরো দিয়ে তো একটা সময় ফেসবুক চালাইছি, zero.facebook.com, মানুষ অ্যাটলিস্ট অর্ডার দিতে পারে। হ্যাঁ, কেন আমাকে zero.foodpanda পেলাম না? কেন আমি zero.chaldal.com পেলাম না? কেন আমার লাইফে আমি ওই কয়দিন সাফার করলাম? মানে হ্যাঁ, আমি বুঝছি একটা ওয়ার সিচুয়েশন ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম আমার তো সরকার থেকে বন্ধ করে রাখছে। স্টিল যদি আমার ব্যবসায়ের ভিশনটা ওইভাবে থাকে, আমার তো 360 ডিগ্রি প্ল্যান থাকতে হবে, ব্যাকআপ থাকতে হবে। এখন এখানে একটা আছে, বাট আই উইল নট কল আউট নেম, বাট আই নো সাম বিজনেসে, যেহেতু আমি ইন্ডাস্ট্রির ভিতরে মানুষ, তারা কিন্তু এটা করছে অলরেডি। হ্যাঁ আছে, আমরা নাম বলবো না, আছে কেউ করেছে, বাট আমি বলছি যে দেখেন সবাই কি করছে না, আপনি কি তাহলে আপনি কি আপনার লাইফে পুরো বেনিফিটটা পাইছেন ওই কয়দিন? পান নাই। আপনি তো তাহলে জেলে ছিলেন, কাইন্ড অফ, ওই কয়দিন তো আপনি জেলে ছিলেন, মানে আপনি কোনো কিছু করতে পারেন নাই, আপনি আপনার
ফর এক্সাম্পল ধরেন আমি এখানে থাকি, আমার ফ্যামিলিতে আমার বেবিরা, এক্সাম্পল দিচ্ছি, আমার বেবিরা আমাকে না দেখলে একদিনও থাকে না, মানে কান্না করে খুব। So you couldn't make the video call? আমি একটা ভিডিও কল করতে পারি নাই। Yes. ওয়ার ইজ দ্য অল্টারনেটিভ? Yes. তো এইটা কেন আমার দেশ আমাকে এখন তৈরি করতে দিতে পারছে না? আমি দেশকে দোষ দিচ্ছি না, আমি সিস্টেমকে দোষ দিচ্ছি। সো এই সিস্টেমটা আমাদেরকে ডেভেলপ করতে হবে। এখন আমি যখন বলছি না যে এইটা 2027 থেকে 30-এর মধ্যে বুম করবে, কেন বলছি? আপনি দেখেন যে চেঞ্জটা আসছে, জরাজীর্ণটা অনেকটাই কাটবে। আই হোপ জেন জি যারা আছে বা আমাদের জেনারেশন যারা আছে, আমরাই এখন কিন্তু ডিসিশন মেকার হচ্ছি। এবং আগামী 2-3 বছরের মধ্যেই আমরাই যারা জব করতেছি বা যারা বিভিন্ন পজিশনে আছি বা বিজনেস করতেছি, আমরাই কিন্তু ইকোনমিটাকে রান করতেছি। ওকে, দেয়ারফর এই যে চ্যালেঞ্জেসগুলো আছে যেটা আমরা ফেস করছি, এইটা আমরাই সলিউশন করে ফেলবো। যখন সলিউশন করে ফেলবো তখন অফলাইন বিজনেস থাকবে। অফলাইন বিজনেস অবশ্যই এখন যেমন আছে তখনও তেমন থাকবে। আমি বলবো না যে চকবাজার কালকে বন্ধ হয়ে যাবে, চকবাজার 2027-এর পরে চকবাজার আর চলবে না, বন্ধ হয়ে যাবে, এমন হবে না। আমি অনেকবার চকবাজার যাই জাস্ট টু সি যে বিজনেস ডাইভার্সিফিকেশন, কিন্তু অনলাইন ইজ দ্য ফিউচার আপনার কাছে? অনলাইন ইজ দ্য ফিউচার। Okay, so brother, you are very optimistic, and in this podcast, you have made some bold statements, and I believe আপনার এই স্টেটমেন্টগুলো আমাদের অডিয়েন্সের কাজে লাগুক। অ্যান্ড স্মল বিজনেস নিয়ে আপনি যে কথাগুলো বলছেন, আশা করছি এগুলো তাদের জন্য ভ্যালুয়েবল হবে। অ্যান্ড গ্রোথ রিলেটেড আমরা অনেক কিছু শিখলাম, অ্যান্ড আমার নিজেরও অনেক কিছু মনে হলো যে ওকে ঠিক আছে, মিডিয়া ব্যাংক যখন আমি করতেছি, আমার নিজেরও অনেক কিছু মনে হলো যে মিডিয়া ব্যাংক যখন আমরা করতেছি, আপনি যখন বলতেছেন জেনজির পালস বোঝা, এখন আমার মাথায় সবার আগে আসতেছে আমি এখন যে আমার যে বিজনেসগুলো নিয়ে কাজ করি, কিভাবে তাদের প্রোডাক্ট নিয়ে মিম মার্কেটিং করা যায়। হ্যাঁ, করেন না, কারণ এটাই করেন। আবার দেখেন, এই যে আমি আপনাকে এখানে একটা কথা না বলে পারছি না, আমাদের বিজনেস যারা করে অনেকে ব্র্যান্ডটাকে এমন একটা পজিশনে নিয়ে যেতে চায় যে ইটস লাইক সুপার পশ। বাট আমার যদি টাকা না আসে, পশ নিয়ে আমি না, পশনেস নিয়ে আপনি কি করবেন যদি আপনার টাকা না আসে? এক্স্যাক্টলি। বাট এট দ্য সেম টাইম আপনি পশ হন, আপনি একটা সেগমেন্টের জন্যই হন, বাট যারা নিজে থেকে চাচ্ছে আপনার সাথে অ্যাটাচড হতে, আপনি কি ওদেরকেও দূরে ঠেলে দিচ্ছেন না? ওদের জন্য আবার স্পেসিফিক মিম বানাইতে হবে। হ্যাঁ, মানে আপনি কেন, আমি বলছি না যে আপনি খ্যাত বানান, আপনি ভালগার কিছু বানান, আপনি আসেন না লাইনে। কে দেখে না এই জামানায় মিম মার্কেটিং? মিম সবাই দেখে, এটা মানে একটা ইটস আ কালচার। বিজনেস হোক, আপনার পার্সোনাল লাইফ হোক, আপনাকে যদি সাকসেস পেতে হয়, ইফ ইউ ওয়ান্ট টু বি ভেরি সাকসেসফুল ম্যান, আপনাকে চিন্তা করতে হবে যে ভাই আমার সাকসেসটাই শুধুমাত্র একা সাকসেস না। আচ্ছা, আমার মাধ্যমে যদি কারোর সাকসেস হয়, এটা আরেকটা জিনিস সেটা হলো যে আমাদের এই যে কমফোর্ট জোন থেকে বের হতে হবে। কমফোর্ট জোন থেকে বের হইলেই তখনই শুধুমাত্র সাকসেস আসে, তাছাড়া আসে না। আপনি যদি দেখেন নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জের একটা ব্যাপার আছে দুনিয়ায়। আপনি গরমকালে আপনাকে যদি বলা হয় যে পানি গরম করে দিচ্ছি, গোসল করো, আপনি করবেন না? কখনই না। কেন করবেন না? বিকজ তখন তো অলরেডি আমার গরম আছে। আপনি যে চার্জ আছেন, মানে যে চার্জ পাচ্ছেন গরম, সেম আপনি চান না? চাই না, হ্যাঁ। আবার শীতকালে ধরুন খুব ঠান্ডা পড়ছে, 15-16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন আপনাকে যদি বলা হয় যে আসলে ঠান্ডা পানি দিয়ে গোসল করো, আনটিল আই এম ফ্রি আই উইল নট ডু ইট। কেন করবেন না? বিকজ এটা হচ্ছে না। মানুষ নেগেটিভ, মানে যে আমাদের যে শরীরের যেটা চার্জ বা মনের যেটা চার্জ আছে, তার বিপরীতটাতে, মানে নেগেটিভ বলবো না, তার বিপরীতটাতে বেশি ধাবিত হয়। আচ্ছা, তো আপনাকে ওই চার্জটা বুঝতে হবে, পালসটা বুঝতে হবে, আমি কি করতেছি আর কি চাচ্ছি সব ওই সময়। তো এখানে জিনিসটা ওইটাই যে আপনি যে মুহূর্তে আপনি কমফোর্ট জোন থেকে বেরোয় যাবেন, ওকে, দ্য এজ অফ ইউর কমফোর্ট জোন, ওই জায়গাটাই হলো আপনার সাকসেস শুরুর পিলার। ওকে, ওইখান থেকে আপনাকে আগাতে হবে। তো এই পডকাস্টে আমাদের মেইন আইডিয়া হতে পারে মানে হাউ টু ওভারকাম ইউর কমফোর্ট জোন অ্যান্ড হোয়াট ইজ গ্রোথ। সো ওইটাই আমি আরও নতুন করে চিন্তা করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম, থ্যাংকস ফর শোয়িং আপ, it means a lot. That would be the end of this episode, and I hope you find it very valuable, and thank you. We'll talk again.